আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আজ শুনতে পাচ্ছেন? 1427 বঙ্গাব্দ 3 ডিসেম্বর 2020 খ্রিস্টাব্দ 17 রবিউল সানি 1442 হিজরি। শীতের আমেজ ছোঁয়া হেমন্তের স্নিগ্ধ সন্ধ্যায় সবাইকে স্বাগতম। শিক্ষা বিষয়ক অনলাইন পোর্টাল শিক্ষাআলো.com আয়োজিত বিশেষ আলোচনা অনুষ্ঠান সমকালীন শিক্ষা ও আমাদের ভাবনাতে সকলকে স্বাগত। আজ আমাদের আলোচনা সভায় যুক্ত হবেন জেলা শিক্ষা অফিসার নড়াইল জনাব SM সাইদুর রহমান, আরো যুক্ত হবেন KM হাসমত উল্লাহ, সুপার নড়াইল সদর নড়াইল, এবং যুক্ত হয়ে গেছেন এর মধ্যেই জনাব নাগরিস সুলতানা, সহকারী শিক্ষক নড়াইল সদর নড়াইল। আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত আছেন নার্গিস ম্যাডাম এবং সাইদ স্যার আর হাসমত স্যার যুক্ত হবেন অচিরেই। আপাতত আমরা নার্গিস ম্যাডামকে পেয়েছি আমাদের মাঝে। প্রথমেই স্বাগত জানাচ্ছি ম্যাডামকে এবং প্রথমেই ম্যাডামের কাছে ম্যাডামের পরিচয়টা জানতে চাচ্ছি। ম্যাডাম। জি, আসসালামু আলাইকুম। আমি নার্গিস সুলতানা, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট টিচার, শাহবাদ মাজিদিয়া মহিলা দাখিল মাদ্রাসা নড়াইল। কেমন আছেন ম্যাডাম? জি, আমি আছি, ভালো আছি। আপনি ভালো আছেন ম্যাডাম? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমরা বিজয়ের মাসে মিলিত হলাম, আজ 3রা ডিসেম্বর। আমি প্রথমেই আমাদের শিক্ষা ব্যবস্থায় দেখা যাচ্ছে আজকাল, যেহেতু আমাদের 17ই মার্চ থেকে আমরা শ্রেণী কার্যক্রম থেকে দূরে আছি কোভিড পরিস্থিতির কারণে, তো আমি একদম প্রথমে ম্যাডামের কাছে জানতে চাই, আপনার বিদ্যালয়ের নাম বলেছেন, তারপরে আবার জিজ্ঞেস করছিলাম আপনার বিদ্যালয়ের নাম, অবস্থান, শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা এবং আপনার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের যে ভূমিকা শিক্ষা ব্যবস্থা চালুকরণে বা এই পরিস্থিতিতে কাজকর্ম পরিচালনার ক্ষেত্রে সেটি সম্পর্কে যদি একটু আলোকপাত করেন। ধন্যবাদ ম্যাডাম। আলহামদুলিল্লাহ। আমার প্রতিষ্ঠানের নাম শাহবাদ মাজিদিয়া মহিলা দাখিল মাদ্রাসা নড়াইল, নড়াইল সদরে এটা। আমার প্রতিষ্ঠানে আমরা সর্বমোট 20 জন মানে শিক্ষক কর্মচারী দিয়ে 20 জন স্টাফ। আর ছাত্রছাত্রী সংখ্যা আমাদের তো শুধু মহিলা আর 5ম শ্রেণী পর্যন্ত ছেলে আছে, আর 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত মেয়ে। এখন আমাদের হচ্ছে 300। আর আমার প্রধান শিক্ষক আসলে করোনাকালীন সময়ে পরিস্থিতি তো আসলে বিমুখ, সব দিক দিয়ে মানে বিরূপ অবস্থা বিরাজ করছে। তারপরেও আসলে আমাদের মাদ্রাসা তো একটু বিভিন্ন সাইডে একটু প্রতিবন্ধকতাটা আমাদের একটু বেশি। অনেক কিছুই আমরা মানে আমাদের জন্য সহজলভ্য না। আমরা হয়তো অনেক চেষ্টা করি, অনেক কিছু সামনে পাই, অনেক কিছু পাই না। সেই প্রতিকূল পরিবেশের মধ্য দিয়েই আসলে আমাদের শিক্ষা কার্য চালাতে হয়। আমরা শিক্ষকরা আপ্রাণ চেষ্টা করে চলছি কিভাবে প্রতিষ্ঠানটাকে আরো ডেভেলপ করা যায়। তা করোনাকালীন পরিস্থিতিতে আমরা মনে করেন শিক্ষকরা সেভাবেই ছাত্রছাত্রীদেরকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, থমকে না যায়, লেখাপড়া থেকে তারা যাতে বিচ্যুত না হয় সেজন্য আমার সাথে আমরাও তাকে সহযোগিতা করছি যতদূর করা যায়। আমার সুপার মনে হয় জয়েন করছে। আমি কি বলবো না সুপার বলার পরে আবার বলবো? না ম্যাডাম, আপনি শেষ করুন, স্যার যুক্ত হয়ে যান, আপনি শেষ করুন। তো আমার সুপার চেষ্টা করছেন কিভাবে আসলে এগিয়ে নেওয়া যায় প্রতিষ্ঠানের কার্যক্রমকে। আমরাও তাকে মানে সার্বিকভাবে সহযোগিতা দানের জন্য তিনি যে পরামর্শগুলো আমাদের দিচ্ছেন আমরা সেগুলো ফলো করছি এবং তার কাজগুলো করার চেষ্টা করছি। তা সেক্ষেত্রে আমরা এই করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের বিভিন্ন কাজে যুক্ত করেছি, তাদের সাথে আমরাও সর্বক্ষণ সাথে থেকেছি, ফোনের মাধ্যমে যোগাযোগ করেছি। তারপরে মনে করেন আমরা আমাদের একটা ল্যাব আছে, ল্যাবের মাধ্যমে তাদেরকে মাঝে মাঝে অল্প অল্প সংখ্যক করে ডেকে এনে তাদেরকে আমরা পরামর্শ দিয়েছি কিভাবে লেখাপড়া করা যায়। একবারে তো সব আনা সম্ভব না,
এটা তো সরকারি ভাবেই নিষিদ্ধ। আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে কিভাবে সেটা সলভ করা যায়, অল্প অল্প করে আমরা তাদেরকে ডেকে নিয়ে তাদের সমস্যা কোথায়, তাদের লেখাপড়া চালাতে কি প্রবলেম ফেস করতে হচ্ছে, এগুলো সম্পর্কে সুপার সাহেব খোঁজ খবর নিয়েছেন আমাদেরকে। তারপরে স্ব শিক্ষকদেরকে ডেকে উনি পরামর্শ দিয়েছেন যে ওদের ওই সমস্যাগুলো কিভাবে উত্তরণ করা যায়। আমরাও সেগুলো তাদের কাছ থেকে জেনে নিয়ে সমস্যাগুলো চিহ্নিত করে তাদেরকে সে আলোকে সমাধান করে লেখাপড়ার মনোযোগী করে তুলছি। এইভাবে আমাদের কার্যক্রম এগিয়ে নিয়ে গিয়েছি। এরপরে মনে করেন চলে আসছে অনলাইন শিক্ষা। অনলাইন শিক্ষা কার্যক্রম যখন আসছে তখন আমরা সেটাকে প্রথম আমরা অনেক ব্যাপক হারে পারিনি। আমরা চেষ্টা করেছি 1-2 জন শিক্ষক সেটাকে করতে। সবাই তো আসলে একভাবে পারে না, তো 2-1 জন শিক্ষক আমরা কিছু ক্লাস নিয়েছি এবং পরবর্তীতে এখন বর্তমান অবস্থায় আমরা প্রত্যেকটা শিক্ষক মানে রুটিন অনুযায়ী আমরা ক্লাসটা নিচ্ছি। প্রতিদিন 2-3 জন শিক্ষক আমরা ক্লাস নিই এবং প্রত্যেক সপ্তাহে আমরা প্রতিদিনই প্রতিষ্ঠানে অবস্থান করছি এবং গ্রুপ করে আমরা রুটিন করে ক্লাস নিচ্ছি এবং পাশাপাশি আমরা গার্ডিয়ানদেরও তরফ করছি মাঝে মাঝে যে আপনাদের মানে বাচ্চাদের কিভাবে পড়াশোনা করাবেন, কিভাবে তাদেরকে অনলাইন শিক্ষায় সংযুক্ত করবেন, এই ব্যাপারে তাদের আসলে তো আমরা এমনিতেই মাদ্রাসা আমাদের স্টুডেন্টরা স্বাভাবিকভাবেই একটু দরিদ্র পরিবারেরই বেশি, ওদের বিভিন্ন ধরনের সমস্যা থাকে, সেগুলো চেষ্টা করি তাদেরকে কিছু সহযোগিতা করার। ধন্যবাদ ম্যাডামকে। এ পর্যায়ে আমি কে এম হাসমুদুল্লাহ স্যার আমাদের সাথে যুক্ত হতে পেরেছেন। স্যার আসসালামু আলাইকুম, আমাদের আলোচনা সভায় আপনাকে স্বাগত। ওয়ালাইকুম আসসালাম। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। স্যার কেমন আছেন? শুনতে পাচ্ছি, কিন্তু কথাগুলো ভালো পরিষ্কার হচ্ছে না আর কি। স্যার আমার কথা শোনা যাচ্ছে না? আজ ভালো আছেন? শোনা যাচ্ছে কিন্তু কথা জি আলহামদুলিল্লাহ। আচ্ছা স্যারের কাছে আমি প্রথমে স্যারের পরিচয়টা জানতে চাচ্ছিলাম। হ্যালো, হ্যাঁ স্যার যদি একটু পরিচয়টা বলতেন। হ্যালো, আপনার পরিচয়টা যদি একটু বলতেন স্যার। স্যার হাসমত স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, আমি মাঝে মাঝে কথা কাটা কাটা আসছে। আমি কথাটা ভালো শুনতে পাচ্ছি না, কিন্তু আমি আপনার কথা পরিষ্কার শুনতে পাচ্ছি না, কাটা কাটা কথা আসছে মাঝে মাঝে। হ্যালো স্যার। জি স্যার, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ এবার শুনতে পাচ্ছি, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ আপনার কথা স্পষ্ট শোনা যাচ্ছে স্যার। আমি প্রথমেই স্যার আপনার পরিচয়টা জানতে চাচ্ছিলাম। আমি ধন্যবাদ আপনাকে আজকের এই ইয়েতে যোগদান করার জন্য। আমার নাম কে এম হাসমতুল্লাহ, সুফার শাহাবাদ মাজিদিয়া মহিলা দাখিল মাদ্রাসা, নড়াইল সদর, দুর্গাপুর, নড়াইল। ধন্যবাদ স্যার। আমি প্রথমেই স্যারের কাছে জানতে চাই, নড়াইল সদরে যেখানে আপনার প্রতিষ্ঠানটি রয়েছে সেখানে অভিভাবক মহলের পক্ষ থেকে এই কোভিড পরিস্থিতিতে কি ধরনের সাড়া পাচ্ছেন বা সহযোগিতা পাচ্ছেন? স্যার আপনার প্রতিষ্ঠানটি যে জায়গায় অবস্থিত সেখানে আপনার প্রতিষ্ঠানের যে অভিভাবক মণ্ডলী আছেন। জি স্যার, জি স্যার বলেন। জি জি, আসলে প্রথমে বলি, আমি আসলে এই যান্ত্রিক সমস্যার কারণে প্রথমে যোগদান করতে পারি নাই। দ্বিতীয় হচ্ছে এখনো আমি আপনার কথাগুলো খুব ভালো শুনতে পাচ্ছি না, কিছু কথা আসছে আবার মাঝে মাঝে কাটা পড়ে যাচ্ছে এরকমের। তারপর আমি যেটুকু শুনতে পেয়েছি আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ। তো আমার প্রতিষ্ঠানটা নড়াইলের প্রাণকেন্দ্রে অবস্থিত, কিন্তু আসলে এমন একটা জায়গায় সেখানে আমি মনে করছি যে এখানে বেশ ভালো ফ্যামিলির ছেলে মেয়ে আসবে, কিন্তু আমি 2 বছর ওখানে যোগদান করার পর দেখি যে আসলে আমার অধিকাংশ ছেলেমেয়েরা এই করোনাকালীন সময়ে আমাদের যিনি আইসিটি ম্যাডাম, বেশ উনি দক্ষ
ওনার মাধ্যমে আমরা যে ক্লাসগুলো শুরু করছি তাতে 30% অভিভাবক মোটামুটি একটু সচেতন হয়ে উঠছে। আর বেশিরভাগই আপনার দরিদ্র, এই যে আপনার বিশেষ করে এই ধরনের ইসের ক্লাসে আপনার নেট প্লাস মোবাইলের সমস্যা, নেটের সমস্যা প্লাস দরিদ্র আর কি। এরপরে যারা একটু সচেতন তারা বেশ আগায় আসছে। আমরা মোটামুটি কিছুটা সচেতন করার চেষ্টা করছি, তো বেশিরভাগই অসচেতন এবং গরিব ফ্যামিলি আমি যেটা মনে করছি ওখানে। তো তারপরও আমাদের শিক্ষকদের ভূমিকায় এবং আমাদের আইসিটি ম্যাডামের ভূমিকায় আমরা তুলনামূলক একটু অগ্রসর করতে চেষ্টা করেছি এবং কিছুটা আশাব্যঞ্জক আমরা মনে করি। আমাকে শোনা যাচ্ছে? আমি নার্গিস, জি স্যার শোনা যাচ্ছে। জি স্যার ধন্যবাদ স্যার। হ্যাঁ, আমি নার্গিস ম্যাডামের কাছে যাচ্ছিলাম। ম্যাডামের কাছে জানতে চাচ্ছি, যেহেতু আপনি বললেন যে আপনার এলাকায় অনেকেই দরিদ্র পরিবারের সন্তান যারা শিক্ষার্থী হিসেবে আপনারা পেয়েছেন, তো এখন যেহেতু দরিদ্র বলছেন, তো সেক্ষেত্রে ম্যাডামের কাছে আমার জিজ্ঞাসা, করোনাকালীন পরিস্থিতিতে যেহেতু অনলাইন কার্যক্রমের মাধ্যমে তাদেরকে সম্পৃক্ত করার যে চেষ্টা, সেক্ষেত্রে আপনি একজন শিক্ষক হিসেবে কতটুকু সফল হতে পেরেছেন এবং কতটুকু কাজ করার সুযোগ আপনাদের হয়েছে, বা আপনি একজন শিক্ষক হিসেবে বা আপনাদের সহকর্মী যারা আছেন তারা কতটা প্রণোদিত ভাবে কাজটি করছেন? মানে যেহেতু শিক্ষার্থীরা পিছিয়ে আছে, আপনি আপনার ভাষ্য অনুযায়ী আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম, নার্গিস ম্যাডামের কাছে জানতে চাচ্ছিলাম। ম্যাডাম আনমিউট করতে হবে। নার্গিস ম্যাডাম, জি ধন্যবাদ। জি শোনা যাচ্ছে এবার? হ্যালো ম্যাম, জি ম্যাডাম শোনা যাচ্ছে। হ্যাঁ, আসলে আমাদের প্রতিষ্ঠানে যেসব ছেলে মেয়ে আছে তাদের বেশিরভাগই দরিদ্র পরিবারের সন্তান। তো কিন্তু দরিদ্র হলেও কি আসলে তাদের আগ্রহের ঘাটতি নেই, তারা যথাসম্ভব চেষ্টা করে। আমরাও তাদের সহযোগিতা দানের চেষ্টা করি। আমরা সার্বিকভাবে চেষ্টা করি যে কিভাবে তাদেরকে আরো ডেভেলপ করা যায়। সেক্ষেত্রে যেহেতু তাদের আগ্রহের ঘাটতি নাই, কিছু আছে, নেগলেন্সি আছে, কিন্তু বেশিরভাগই দেখা যায় যে আমরা তাদের যদি সহযোগিতা করি তারা আমাদের ডাকে সাড়া দেয়, আমরা তাদের নিয়ে কাজ করতে পারি। সেক্ষেত্রে আমরা প্রতিষ্ঠানের ডেকে এনে আমরা তাদেরকে সহযোগিতা করি, বা দরিদ্র যারা তাদের অনেক মানে সুবিধা নেই, তাদের নেট সমস্যা আছে, মনে করেন অনেকের স্মার্টফোন নেই, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন তারা হচ্ছে, তখন আমরা দেখি যে আসলে এদের কিভাবে আমরা সলভ করতে পারি। তখন আমরা যাদের সামর্থ্য আছে এরকম স্টুডেন্ট দেখে তাদের সাথে ওদেরকে হয়তো একটা ভালো, যাদের ভালো পরিবারের সন্তান, যাদের সামর্থ্য আছে ওদের সাথে অ্যাড করাই দিই। যাদের বাড়ির পাশে যে থাকে বলি যে তোমরা ওর সহযোগিতা নিয়ে ওর কাছে থেকে তোমরা এগুলা কমপ্লিট করো। তো আমরা সেভাবেই তাদেরকে আগে নিয়ে মানে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তা মোটামুটি আমরা ব্যাপক সাড়া পাচ্ছি, আগের থেকে অনেকই ডেভেলপ। প্রথমে হয়তো অনেক কম ছিল, 10%, এরপরে দেখা যাচ্ছে 20%, এখন প্রায় 40-50% চলে আসছে আওতায়। আশা করি যে এভাবে চলতে থাকলে আমরা অবশ্যই একদিন সফলকাম হব এবং ওদেরকে অন্তত 100% না পারলেও 80-90% আমরা তাদেরকে অনলাইন শিক্ষা কার্যক্রমের আওতায় নিয়ে আসতে পারবো, এটা আমি আশা করি। আচ্ছা ধন্যবাদ ম্যাডাম। আপনার কাছে আরেকটি প্রশ্ন ছিল যে এখানে অনলাইন ক্লাসের ক্ষেত্রে বিভিন্ন স্কুল বিভিন্ন ভাবে ক্লাসটি নিচ্ছে। দেখা যাচ্ছে অনেক স্কুল হয়তো ভিডিও তৈরি করে সেটাকে আপলোড করছেন তাদের নিজস্ব ওয়েবসাইটে, স্কুলের ওয়েবসাইটে, আবার কেউ কেউ অনলাইনে হয়তো জুম ক্লাসের মাধ্যমে ক্লাসটি নিচ্ছেন। আপনি একজন শিক্ষক হিসেবে আপনার কি মনে হয় কোন ধরনের প্রক্রিয়াটি অনুসরণ করলে শিক্ষার্থীদের খুব বেশি কার্যকর ভাবে শিক্ষাদান বা পাঠদানের সাথে সম্পৃক্ত করা যায়? নার্গিস ম্যাডামকে বলছিলাম। জি, আমার মনে হয় এখানে জুম ক্লাসই বেটার, কারণ আমরা যখন তাদেরকে লিংক দিয়ে জুমের মাধ্যমে ডাকবো, অবশ্যই তারা হয়তো অল্প সংখ্যক অ্যাবসেন্ট থাকবে, বেশিরভাগই সাড়া দিবে, কারণ তাদের তো একটা নির্দিষ্ট সময়ে আমরা তাদেরকে ডাকছি এবং সেই ডাকে তাদেরকে সাড়া দিতে হচ্ছে, ক্লাসে অ্যাটেন্ড করতে হচ্ছে।
হয়তো এক্ষেত্রে খুব অল্প সংখ্যক অনুপস্থিত থাকার সম্ভাবনা, কিন্তু আমরা যদি ভিডিও ক্লাস করি সেক্ষেত্রে দেখা যায় যে আমরা ক্লাসটা করে হয়তো বা আপলোড দিয়ে দিচ্ছি নেটে, তারা ইচ্ছা হলো দেখলো বা দেখলো না। আর আমরা তো স্বভাবতই বাঙালি, আমাদের তো শিক্ষার্থীদের কি বলবো, আমাদেরই তো অনেক নেগলেন্সি আছে। আমরা যদি সুযোগ পাই যে এই জিনিসটা আমাদের এখন করতে হবে না, পরে করলেও চলবে, তখন তো আমরাই অনেক নেগলেন্সি করি, সুতরাং বাচ্চারা তো আরোই করবে। সুতরাং আমার মনে হয় জুম ক্লাসটাই বেটার। আমি স্যারের ধন্যবাদ ম্যাডাম। আমি হাসমুদ স্যারের কাছে যাচ্ছিলাম। হাসমুদ স্যার শুনতে পাচ্ছেন? স্যার, আপনার কাছে আমার প্রশ্ন ছিল, আপনার অনলাইন শ্রেণী কার্যক্রমের সাথে আপনার প্রতিষ্ঠানের যতজন শিক্ষক আছেন সবাইকে যুক্ত হতে পেরেছেন কিনা, বা অনলাইন ক্লাসের যে নতুন পদ্ধতিতে আমরা যে ক্লাস নিচ্ছি সেটাতে শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে আগ্রহ প্রকাশ করেছেন বা করছেন কিনা, স্যারের সাথে বলছিলাম, স্যারকে জিজ্ঞেস করছিলাম। ধন্যবাদ আপনাকে। আসলে প্রথম যখন আমরা এই কার্যক্রমটা শুরু করি তখন অধিকাংশ স্যার এবং ম্যাডামরা ভয় পাচ্ছিল যে আমরা কিভাবে এই ক্লাসগুলো নেব। ইভেন আমি তো আসলে এগুলো আমার এই ব্যাপারে আমি ভালো দক্ষ না, সত্য কথা। তো আমরা তারপরেও যেহেতু সরকারের নির্দেশ, সেইভাবে আমরা ভয়ে ভয়ে কাজ শুরু করলাম। আমাদের আইসিটি ম্যাডাম আর আমাদের আরো একজন স্যার আছে, দুইজন স্যার আছে, এরা মোটামুটি একটু পারে। তাদের মাধ্যমে স্যারেরা যখন ক্লাস নিতে শুরু করলো, তো এই প্রায় 1.5 মাস 2 মাস হচ্ছে আমাদের স্যাররা, আমার কাছে মনে হয় এখন সবাই আগ্রহী আছে ক্লাস নিতে এবং সবাই মোটামুটি পারে বলে আমার কাছে মনে হয়। আমি দেখছি যে বেশ আমারও একটু সাহস জেগেছে। কিন্তু প্রাথমিক পর্যায়ে আমরা এরকম, আমি এমনিও ভীত ছিলাম যে কিভাবে কি হবে, অনেক স্যাররা তো আগ্রহী ছিল না ক্লাস নিতে। তারপর আমি ম্যাডামকে বলি এবং আরো যে 2 স্যার, যে ওনারা ক্লাস নিক, আপনারা দেখেন। এই স্যারেরা যখন ক্লাস নেন আপনি বসে একটু দেখেন, এরপরে ওনার মতন আবার করে ক্লাস নেন। এইভাবে আস্তে আস্তে আমরা প্রায় 1.5 মাস পরে এসে দেখলাম যে আমার 20 জন স্টাফ আমরা প্রায় 18 জনের মতো একেবারে নিতে পারে, এখন সাহসী হয়ে উঠছে ইনশাল্লাহ। এবং তাতে আমি মনে করি যে এইভাবে অল্প দিনের ভিতরে সব স্যারই দক্ষ হবে এবং এই ক্লাসে পারদর্শী হবে এবং ক্লাস নিতে আগ্রহী হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে? হ্যালো 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 ধন্যবাদ স্যারকে। হ্যালো স্যারের কাছে আমার, হ্যাঁ হ্যাঁ স্যার শুনতে আসলে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে ম্যাডাম, শোনা যাচ্ছে আমাকে? হ্যালো হ্যালো সাউন্ডটা কমাই দিন। হ্যালো হাসমুদ স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি কিছু মানে আমার মনে হয় নেটের প্রবলেম। স্যারের কাছে আমার প্রশ্ন ছিল, আমি আমাদের এখন গত 1 নভেম্বর থেকে আমাদের যে অ্যাসাইনমেন্ট চলছে, স্যার কি শুনতে পাচ্ছেন? জি জি, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, গত 1 নভেম্বর থেকে আমরা যে অ্যাসাইনমেন্টের কাজ পাচ্ছি, আপনার মাদ্রাসায় কি ধরনের সাড়া পাচ্ছেন অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ব্যাপারে? শিক্ষার্থীদের যে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ব্যাপারে কি ধরনের সাড়া পাচ্ছেন? ধন্যবাদ। আসলে মানে দীর্ঘদিন আসলে মাদ্রাসা বন্ধ ছিল। অধিকাংশ অভিভাবক এবং ছাত্রীরা প্রায় জিজ্ঞেস করতে স্যারদের কাছে, আমার কাছে, কিন্তু আমরা এই ধরনের কোনো সুযোগ পাইনি। তো যখন অ্যাসাইনমেন্ট আসলো, তো আসলে অ্যাসাইনমেন্ট আসার পরেই থেকেই আমাদের বেশ সাড়া। মনে হয় আমি যা দেখছি প্রায় 70% স্টুডেন্ট মানে এরা অতি উৎসাহী হয়ে অ্যাসাইনমেন্ট নেওয়া এবং জমা দেওয়া। আজকে আমি প্রতিষ্ঠানে গেছিলাম, দেখলাম যে অভিভাবক সহ অথবা যারা একটু বোঝে তারা নিজেরা আসছে। তো প্রায় 70% স্টুডেন্ট এরা সাড়া দিয়েছে অ্যাসাইনমেন্টের জন্য। হ্যালো জি স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি যেটা দেখছি এখন তো প্রায় 70% স্টুডেন্টস অ্যাসাইনমেন্টে সাড়া দিছে ইনশাআল্লাহ, জমা দেওয়া এবং নেওয়া। আর
30% হয়তো গার্জিয়ান আমাদের যোগাযোগের ত্রুটি থাকতে পারে, গার্জিয়ান অসচেতন হতে পারে, এই থেকে মানে 70% অ্যাসাইনমেন্ট নিচ্ছে এবং জমা দিচ্ছে আশা করি আমি আমার ক্যালকুলেট অনুযায়ী। হ্যাঁ ম্যাডাম শোনা যাচ্ছে? আমি ম্যাডামের কাছে জানতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। ধন্যবাদ স্যার। আমি নার্গিস ম্যাডামের কাছে যাচ্ছিলাম। ম্যাডামের কাছে আমার জিজ্ঞাসা, অ্যাসাইনমেন্ট মূল্যায়নের ক্ষেত্রে আপনি বা আপনার সহকর্মীরা কি ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে বলে আপনি মনে করেন? আসলে অ্যাসাইনমেন্ট মূল্যায়নের ক্ষেত্রে জি কোনো প্রতিবন্ধকতা আসলে হয় কি যে এর আগে তো আসলে আমাদের স্টুডেন্টরা, আমরা তো দাখিল লেভেল, হয়তো বিশ্ববিদ্যালয় কলেজে অ্যাসাইনমেন্ট সিস্টেম আগে থেকেই ছিল, কিন্তু দাখিল পর্যায়ে তো ছিল না, এটা একদমই তাদের কাছে নতুন। তো সেই হিসেবে তারা চেষ্টা করছে, আমরাও যতদূর সমস্যা তারা দেখাচ্ছে, হয়তো প্রশ্ন বুঝতে সমস্যা হচ্ছে, ওই শিরোনামটা কি হবে বা মূল লেখার টপিকটা কেমন হবে, কতটুকু উত্তর দিতে হবে, বা এই যে বিভিন্ন বিষয়ের যে কোশ্চেন গুলা একসাথে সমস্ত স্টুডেন্ট আনতে হচ্ছে আমাদেরকে, তাদের পিছনে অনেকটা সময় ব্যয় করতে হচ্ছে, বা তাদেরও এই করোনাকালীন পরিস্থিতিতেও একসাথে বসে কাজ করতে হচ্ছে, আসলে না করলে হচ্ছে না, কারণ তারা তো অ্যাক্টিভ না, এই বিষয়টা এতটা তারা বোঝেও না, আমাদেরকে তাদেরকে বসিয়ে এটা কমপ্লিট করাতে হচ্ছে। কিছুটা তো সমস্যা হচ্ছে, তারপরে আমরা রিকভারি করার চেষ্টা করছি, আদারওয়াইজ লাস্ট পর্যায়ে আর কোনো সমস্যা হচ্ছে না, আমরা ঠিকঠাক মতো করতে পারছি না। ধন্যবাদ ম্যাডাম। আমি ম্যাডামের সাথে, যেহেতু ম্যাডাম আইসিটি নিয়ে কাজ করেন, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে এখন কোভিড পরিস্থিতিতে আমরা অনলাইনে ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছি, জুম ক্লাস। আপনি বললেন যে জুম ক্লাসটা আমাদের জন্য শিক্ষার্থীদের পাঠদানের ক্ষেত্রে জুম ক্লাস খুবই কার্যকরী ভূমিকা রাখছে। আমার জিজ্ঞাসা হলো, ইনশাআল্লাহ যদি আমরা কোভিড পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারি, সেক্ষেত্রে শিক্ষার্থীদের পাঠদানের ক্ষেত্রে অনলাইন ক্লাস কি আমরা চালু রাখতে পারি কিনা, বা আমি যদি এভাবে বলি যে দুর্বল শিক্ষার্থীদের আমরা এগিয়ে নেওয়ার জন্য অনেক সময় বিদ্যালয়ে বা মাদ্রাসায় দেখা যায় অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা রাখি। তো আমরা যদি অতিরিক্ত ক্লাসের ফলে ক্লাসের মাধ্যমে তাদের যদি সন্ধ্যায় বা স্কুল আওয়ারের পরে পাঠদানের ব্যবস্থা চালু রাখতে পারি, এখনকার যেভাবে অনলাইনে আমরা ক্লাস নিচ্ছি, সেটা কি কতটুকু কার্যকর হতে পারে বলে আপনার মনে হয়, বা আদৌ এর প্রয়োজন আছে কিনা? নার্গিস ম্যাডামের কাছে জানতে চাচ্ছিলাম। জি ম্যাম, আমার মনে হয় অবশ্যই এটার প্রয়োজন আছে, এবং এটার প্রয়োজন বেশি আছে, কারণ শিক্ষার্থীরা এমনিতেই যে ক্লাসটা করতে চায়, মনে করেন আমরা দুর্বল শিক্ষার্থীদের বাছাই করে হয়তো এমনি একটা ক্লাস নিব, যে আজকে তোমাদের আমি বিকালে বা যখন সময় পাবো একটা বাড়তি ক্লাস তোমাদের নিব। আমরা যখন সরাসরি ওদেরকে ক্লাস নিই, ওরা যতটা উৎসাহ বোধ করে, আসলে আমরা যখন তাদের ল্যাবে নিয়ে যাই, বা জুমের মাধ্যমেই হোক বা কম্পিউটারের মাধ্যমে এমনি ক্লাসই হোক, যেভাবেই হোক, মানে অনলাইনের মাধ্যমে ক্লাস শুনলে ওরা যতটা উৎসাহ বোধ করে, এমনি ক্লাসে আসলে এতটা তাদের ধৈর্য থাকে না। ইভেন তারা তো ছুটি পরে বাড়ি যেতেই আগে প্রস্তুত, কিন্তু যদি বলি আজ তোমাদের ল্যাবে নিয়ে যাওয়া হবে, সেক্ষেত্রে তাদের বাড়ি যাওয়ার কোনোই তাড়া থাকে না। এবং দুর্বল শিক্ষার্থীরাও দেখা যাচ্ছে মানে কম্পিউটারের ব্যাপারে আর দুর্বল নেই, দেখা যাচ্ছে দুর্বলটাও অনেক বেশি কম্পিউটারের সমান। সেক্ষেত্রে আমার মনে হয় জুম ক্লাসটা চালিয়ে নিয়ে যাওয়াটাই বেটার। ম্যামের মনে হয় নেটের প্রবলেম হচ্ছে। ডিসকানেক্ট হয়ে গেছে। ম্যাম শুনতে পাচ্ছেন? ম্যাডাম কি আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আপনি ডিসকানেক্ট ছিলেন বোধহয়, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা
আচ্ছা আচ্ছা যেটা বলছিলাম আর কি, যে আসলে ওরা জুমের ক্লাসটা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, অনলাইনের ক্লাসটা। আর আমাদের যদিও প্রতিষ্ঠানটা একেবারেই অনেক বেশি উন্নত বা ইয়ে না, কিন্তু তারপরেও আমাদের সৌভাগ্য হয়েছে নড়াইল জেলায় আমাদের প্রতিষ্ঠান মোটামুটি সুনাম অর্জন করছে। আমরা সবসময় রেজাল্টের দিক দিয়ে আমরা মোটামুটি নড়াইল জেলার মধ্যে প্রথম থাকি। তো সেই ক্ষেত্রে আমরা সরকার থেকে মানে কয়েকটা ল্যাব দিছে মাত্র, সারা বাংলাদেশে প্রথম 175টা ল্যাব দিছিল। ওই ল্যাবটা আমাদের পাওয়ার সৌভাগ্য হয়। নড়াইল জেলার 4টা প্রতিষ্ঠান মাত্র, তার মধ্যে আমরা আছি। যেখানে গভর্নমেন্ট গার্লস স্কুলও পাই নাই, আমরা পাইছি। এই সৌভাগ্যটা আমাদের হয়েছিল। আর এই সুবাদে আমাদের স্টুডেন্টরা ওই ল্যাবে যে ক্লাসগুলো হয় ওগুলো মডিউল আকারে তৈরি করে, আর ওই ক্লাসগুলো করে ওরা এতটা আনন্দ পায় যে আমাদেরও আসলে ওদেরকে নিয়ে ওখানে কাজ করতে অনেক ভালো লাগে। আর এরপরে জুম সম্পৃক্ত করে তো আরো বেশি ওটা আনন্দদায়ক হয়েছে, যার জন্য আমার মনে হয় যে এই অনলাইন ক্লাসটার আসলে কোনো বিকল্প নাই। হয়তো বর্তমানে মনে হচ্ছে যে শিক্ষার্থীরা সেইভাবে উপকৃত হচ্ছে না, বা আমাদের প্রত্যেক পরিবারে স্মার্টফোন নেই যার জন্য সম্পৃক্ত হতে পারছে না, কিন্তু আমরা নেগেটিভ না যাই। আমার কথা হচ্ছে যতটা হোক আমরা আজকে কম আছি, আস্তে 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 ইনভলভ হতেই থাকবে। আর আমার মনে হয় কি যে এই করোনাকালীন সময় আমরা অনলাইন শিক্ষাকে যতই নেগেটিভ সেন্সে অনেকে নেয়, কিন্তু আমার মনে হয় সব থেকে পজিটিভ একটা সাইড আছে, যেটা হলো যে এর মাধ্যমে শিক্ষকরা কিন্তু অনেক ডেভেলপ। এই যে অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীরা তো অবশ্যই উপকৃত হচ্ছে, নেগেটিভ যে যাই বলুক, আমার মনে হয় যে উপকৃত অবশ্যই হচ্ছে। ওই যে কথাই বলে না যে নেই মামার চেয়ে কানা মামা ভালো, আসলে তো কথাটা এমনি হয়নি। আমাদের আজকে কম হচ্ছে, কিন্তু আমরা একটা পর্যায়ে যেহেতু বেশি হবে, আস্তে 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 ধারাবাহিকভাবে উত্তরণ হবেই। সেভাবে তাদেরকে তো অবশ্যই ডেভেলপ করা সম্ভব হবে। আর এই মাত্রই কয়েকটা মাসে আমাদের শিক্ষক সমাজ অনেক ডেভেলপ। এজন্য আমি মনে করি যে এটার ধারাবাহিকতা অবশ্যই দরকার আছে এবং খুবই এসেনশিয়াল এটা। ধন্যবাদ ম্যাডাম। আমাদের একটি প্রশ্ন এসছে, সেটা হলো করোনাকালীন সময়ে আপনার প্রতিষ্ঠান ব্যবস্থাপনা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সুরক্ষা কি কি ধরনের পদক্ষেপ নিয়েছে? এবং নার্গিস ম্যাডামের কাছে একটা প্রশ্ন ছিল যে আমি আবারও বলছি, করোনাকালীন সময়ে আপনার প্রতিষ্ঠান ব্যবস্থাপনা, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সুরক্ষায় কি ধরনের কার্যক্রম গ্রহণ করেছেন? নার্গিস ম্যাডাম। জি ম্যাম, আমরা করোনাকালীন সময়ে যদিও প্রতিষ্ঠান বন্ধ, কিন্তু আমরা ওই যে বললাম না যে আমরা একটা রোলিং ব্যবস্থা আছে শিক্ষক কর্মচারীদের, তো অফিস তো খোলাই থাকে। সেখানে আমাদের প্রতি 3 জন কর্মচারী, ওরাও মানে টার্ম বাই টার্ম ওরা আসে, একদিনে হয়তো সবাই আসে না। আর এভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করি। আর আমাদের শিক্ষকরাও প্রতি সপ্তাহে গ্রুপ করে আসি, আমরা একদম মোটে আসি না এরকম হয় না, যার জন্য আমাদের এই কাজগুলোতে কোনো মানে ব্যাহত হতে হচ্ছে না আমাদের। কেউ যদি হঠাৎ আসে তাও আমাদের কোনো প্রবলেম নাই, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবেই অনলাইন ক্লাস পরিচালনা করছি, কোনো সমস্যা হচ্ছে না। নার্গিস ম্যাডামের কাছে আরেকটি প্রশ্ন ছিল, আপনার প্রতিষ্ঠানে সুবিধা বঞ্চিত শিক্ষার্থী যদি থেকে থাকে তাদের অনলাইন শিক্ষণের জন্য, আপনি পূর্বেও কিছু বলেছেন, আমি আবারও প্রশ্নটা করছি যেহেতু দর্শকদের থেকে এসছে, যে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের ক্ষেত্রে অনলাইন শিক্ষণের ক্ষেত্রে কি ধরনের কাজগুলো আপনাদের প্রতিষ্ঠান আয়োজন করেছে? সুবিধা বঞ্চিত যদি শিক্ষার্থী থেকে থাকে আপনাদের। সুবিধা বঞ্চিতদের জন্য আসলে আমি আগেও বলছি যে পাশাপাশি স্টুডেন্টের সাথে অ্যাড করে দিয়ে তাদেরকে ব্যবস্থা করেছি। তারপরে মনে করেন আমরা ওদেরকে সম্পৃক্ত করার জন্য আমরা নিজেরাই তাদের বাড়িতে গিয়ে আমরা খোঁজ খবর নিয়েছি মোবাইল ফোনের মাধ্যমে, বা নিজেরা বাড়িতে গিয়ে কিভাবে তারা করছে কাজগুলা। তারপরে আমরা এমনিতেই শিক্ষকদের মানে স্টুডেন্টদের, দরিদ্র যারা, ওদেরকে বিভিন্ন সাহায্য সহযোগিতা করে থাকি, যেটা তাদের অভাব হয়। দেখা যাচ্ছে তাদের আজকে যেহেতু আপনি অনলাইন ক্লাস বলছেন, পোশাকের ব্যাপার বা অন্য ব্যাপারগুলো আসে না, তো আমরা তাদেরকে বই
তারপরে মনে করেন অনলাইন কাজের জন্য হয়তো একজন তার ডাটা নেই, সে চালাতে পারতেছে না, তখন আমরা তাদেরকে আমাদের মোবাইলটা দিয়ে বলছি তুমি এটা দিয়ে আজকে চালাও, এই কাজগুলা করো, বা আরেকটা স্টুডেন্টকে দিয়ে বলছি না তোমারটাই ওকে সম্পৃক্ত করো। এভাবে আমরা মানে যখন যে সমস্যাটা আসে আমরা চেষ্টা করছি সেটা সলভ করতে, মানে কেউ যাতে মানে দরিদ্র হলেও শিক্ষা থেকে বঞ্চিত না। আমাদের মেথড সবসময় এইটাই কাজ করছে যে শিক্ষা থেকে তারা যেন বঞ্চিত না হয়, যেভাবেই হোক তারা অংশগ্রহণ করতে পারে, এটাই। আমাদের সরকারও যে ব্যবস্থা নিয়েছে, এখন যেমন আমাদের বলা হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে যে বেতন, শুধুমাত্র বেতন দেওয়ার কথা বলা হয়েছে এবং অন্যান্য ফি গুলো যেন বাদ দেওয়া হয়, নেওয়া হয়, যে ফি গুলো আমরা হয়তো অন্যান্য সময় ম্যাগাজিন বা এই জাতীয় ক্ষেত্রে নিতাম। যেহেতু আমরা এবার অনলাইনে ক্লাস চালিয়েছি, যেহেতু আমরা স্কুলে যাওয়ার সুযোগটা হয়নি, সে কারণে এই ধরনের সুবিধা দিয়ে, এই ধরনের ফি গুলো না নিয়ে শিক্ষার্থীদের একটু সুবিধা দেওয়ার জন্য আর্থিকভাবে। আমি স্যারের কাছে এবার জানতে চাচ্ছিলাম, হাসমত আলী স্যারের কাছে, যে অ্যাসাইনমেন্ট মূল্যায়নের ক্ষেত্রে জি নাইস ম্যাডাম কিছু বলতে যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ একটু অ্যাড করি। আসলে হচ্ছে কি যে সরকার থেকে ম্যাডাম কিছু বলতে যাচ্ছেন? জি 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 হ্যাঁ, মানে সরকার থেকে আসলে তো ছাত্র ছাত্রীদের বেতন নির্ধারিত, কিন্তু আমরা এটা নিই না, আমরা এটা করোনাকালীন বলে না, আমরা কখনোই নিই না। আচ্ছা 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 আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম। আমি হাসমত স্যারের কাছে জানতে চাচ্ছিলাম, অ্যাসাইনমেন্ট মূল্যায়নের ক্ষেত্রে আমরা নির্দেশনা পেয়েছিলাম যে প্রতিটা অ্যাসাইনমেন্টে মূল্যায়ন করে অতি উত্তম, উত্তম, ভালো বা অগ্রগতি প্রয়োজন, এই 4টি মাপকাঠিতে মূল্যায়ন করতে হবে এবং এই মাপকাঠিগুলো নির্ধারণের জন্য নির্দিষ্ট কিছু আমাদের স্ট্যান্ডার্ড বা আদর্শ দিয়ে দেওয়া আছে, কি কি লক্ষ্য করে আমরা এই ধরনের মানদণ্ডে পৌঁছতে পারবো। আমার প্রশ্ন, গত 24শে নভেম্বর একটা চিঠি ইস্যু হয়েছে যেখানে বলা আছে যে কেন আমরা অতি উত্তম দিলাম কিংবা উত্তম দিলাম একটা শিক্ষার্থীর অ্যাসাইনমেন্টকে, সেটার ব্যাখ্যাটাও উল্লেখ থাকা অতীব প্রয়োজনীয়, যেহেতু এটার ভিত্তিতে তাদের মূল্যায়নটা সঠিকভাবে করা সম্ভব। আমি স্যারের কাছে জানতে চাই যে আপনার প্রতিষ্ঠানে যে শিক্ষকরা খাতা মূল্যায়ন করেন, অ্যাসাইনমেন্ট গুলো মূল্যায়ন করেন, তারা কি এটি মাথায় রেখে মূল্যায়ন করছেন কিনা বা এই ব্যাপারে আপনার কি ধরনের নির্দেশনা দেওয়া আছে? স্যারকে বলছিলাম। হাসমত স্যার। হ্যাঁ হ্যাঁ আমি শুনছি, মানে কিছু কাটা কাটা হলেও শুনছি, কিছুটা বুঝতে পারছি। তো আসলে যে 4টে অপশন, আসলে মানে সেই অপশনের ভিতরে আমাদের স্যারেরা একটা জিনিস হচ্ছে প্রাথমিক পর্যায়ে যে ক্লাস নিচ্ছেন স্টুডেন্টরা কেমন, এ ধারণা তাদের আছেন স্যারদের। 2 নাম্বার তার সেই লেখা এবং তার আচার আচরণ এবং ইয়ের ধরন দেখে নিশ্চয়ই স্যাররা মূল্যায়ন করতেছেন। সেখানে আমাদের স্যারগুলো আমি যেটা জানি বেশ দক্ষ, এবং সেখানে তারা মূল্যায়নটা সঠিক যতদূর সম্ভব হচ্ছে বলে আমি আশা করি। হ্যাঁ ম্যাডাম শোনা যাচ্ছে আমাকে? হ্যালো? জি স্যার শোনা যাচ্ছে। জি স্যার শোনা যাচ্ছে, ধন্যবাদ স্যার। হ্যালো হাসমত স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাডাম শোনা যাচ্ছে আমাকে? জি স্যার শোনা যাচ্ছে। হ্যালো হাসমত স্যারের কাছে। হ্যালো স্যার কি শুনতে পাচ্ছেন না হাসমত স্যার? হ্যাঁ 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 বলছি ম্যাডাম, আমাদের যে 4টে অপশনের কথা বলা হয়েছে এখানে, জি জি স্যার, যে 4টে অপশনের কথা বলা হয়েছে, আমাদের স্যারেরা আসলে যখন ক্লাস সরাসরি ক্লাস নিচ্ছে, জি সরাসরি ক্লাস নিচ্ছে, তখন তো একটা স্টুডেন্টের ধরন, তার কোয়ালিটি এটা তো জানাই আছে। তারপরেও তার লেখা এবং যে লেখার ধরনটা এগুলো দেখে স্যাররা নিশ্চয়ই বুঝতে পারে যে আসলে তাকে কি দেওয়া যায়। তারপরে তার গতিবিধি বোঝা যায় যে আসলে ছেলেটা নিজেই লিখছে নাকি তাকে কেউ হেল্প করছে বা অন্যের লেখা কিনা, এটা কিছুটা স্যাররা বুঝতে পারবে। এবং লেখার ধরন দেখে তার কোয়ালিটি বুঝে স্যাররা নিশ্চয়ই মূল্যায়ন করতেছেন, এবং সেখানে ত্রুটি বেশি হবে না বলে আমি আশা করি। ধন্যবাদ স্যার। স্যারের কাছে আরেকটি প্রশ্ন ছিল, করোনা পরবর্তী সময়ে শিক্ষা প্রতিষ্ঠান চালু, পরিচালনায় ও শিক্ষার্থীদের সুরক্ষায় আমাদের সামনে কি কি চ্যালেঞ্জ আছে বলে আপনি মনে করেন, এবং প্রতিষ্ঠান প্রধান হিসেবে কিভাবে প্রস্তুতি নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন?
আমি আবারও বলছি স্যারকে, করোনা পরবর্তী সময়ে শিক্ষা প্রতিষ্ঠান চালু, পরিচালনায় এবং শিক্ষার্থী সুরক্ষায় আমাদের সামনে কি কি চ্যালেঞ্জ আছে বলে আপনি মনে করেন, এবং আমাদের প্রতিষ্ঠান অ্যাজ এ প্রতিষ্ঠান প্রধান আপনি কি কি প্রস্তুতি নেওয়া প্রয়োজন বলে মনে করেন? জি, করোনা একটু পরিষ্কার, আবার একটু পরিষ্কার করে বলেন ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, করোনা পরবর্তী সময়ের কথা বলছিলাম স্যার। করোনা পরবর্তী সময়ে, জি স্যার, পরবর্তী করোনা যখন না চলাকালীন না পরবর্তী সময়ের কথা হচ্ছে। আমরা যদি করোনা থেকে বেরিয়ে আসতে পারি ইনশাআল্লাহ, এর পরবর্তী সময়ের কথা বলা হচ্ছে। তখন আমরা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে এবং শিক্ষার্থীদের সুরক্ষায় আমরা কি কি প্রস্তুতি নেওয়া প্রয়োজন? জি, আমি বুঝতে পারছি ম্যাডাম। তো আমি আমার আইসিটি ম্যাডাম বলছে করোনা পরবর্তী সময় আসলে সরাসরি ক্লাসের বিকল্প নেই, তবে তার সাথে আমাদের এই যে সমস্যাগুলো আজকে দেখতেছি, এই সমস্যা তো সামনে হতেও পারে। তো সরাসরি যে ক্লাসগুলো নেব, সাথে সাথে বর্তমান যে জুম ক্লাসটা, এই ক্লাসটা চালু রাখা সরকারের উচিত বলে আমি মনে করি। এবং এই শিক্ষকগুলোর এর প্রশিক্ষণ প্লাস আমি যেটা আমার মেমোরিতে আসছে সেটা হচ্ছে এই এমন কায়দায় ক্লাসের এই পরিচালনাগুলো করা যে যিনি ক্লাস নেবেন ঠিকই বিদ্যালয়ে আরেকটা রুমে বা এক বিল্ডিং এ থেকে আরেক বিল্ডিং এ ছাত্রীরা তারা ক্লাস মানে অংশগ্রহণ করবে, এবং তাদের যে যান্ত্রিক ত্রুটি বা কিভাবে ক্লাসগুলো অ্যাটেন্ড করতে হয় বা কিভাবে ক্লাস শুনতে হয়, এই ব্যবস্থাটা যদি সরকার করে তাহলে এ ব্যাপারেও দক্ষ থাকবে, সরাসরি ক্লাসেরও দক্ষ থাকবে। আমি মনে করি করোনা পরবর্তী সময়েও যাতে এই জুম ক্লাস চালু থাকে, এটা আমরা সরকার যদি বলে তো সরকার তো ধন্যবাদ, আমরা অন্তত সরকারের সাথে পাশাপাশি এই যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিটাকে আমাদের এই পাশাপাশি সরাসরি ক্লাসের পাশাপাশিও আমরা জুম ক্লাস বা এই ধরনের যে ক্লাসগুলো এটা আমরা চালু রাখবো। এবং আমাদের প্রতিষ্ঠানে তো সরাসরি ল্যাব আছেই, সরকার কর্তৃক দেওয়া যে আইএলসি ল্যাব এটা আছে। আমরা এখন যে এর থেকে শিক্ষা পেলাম যে সরাসরি ক্লাসের পাশাপাশি প্রতিদিন অন্তত 2টা থেকে 3 ক্লাস আমরা ছাত্রীদেরকে এই বিল্ডিং এ স্যার ক্লাস নিতে আরেক বিল্ডিং এ বসে তারা সেটা কিভাবে তারা দেখবে এবং ত্রুটি হয় কিনা, আগ্রহ হচ্ছে কিনা, আমরা তদারকি করবো বলে আমি মনে করি। ধন্যবাদ স্যার। শোনা যাচ্ছে? হ্যাঁ জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, একটি প্রশ্ন এসছে মোস্তফা আলম সরকার স্যারের কাছ থেকে। অভিযোগ উঠেছে শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্টের কপি ইউটিউব, হ্যাঁ স্যারকে বলছিলাম, অভিযোগ উঠেছে শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্টের কপি ইউটিউব বা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পাচ্ছে, এর ফলে এর অন্তর্নিহিত উদ্দেশ্য ব্যাহত হচ্ছে কি? আপনার মতামত বা প্রতিক্রিয়া জানতে চাচ্ছিলাম। স্যার কি বুঝতে পেরেছেন হাসমত স্যার? সামাজিক, আমি একটু ক্লিয়ার করলি, হ্যাঁ আবার ক্লিয়ার করতে। অ্যাসাইনমেন্ট সামাজিক যোগাযোগের মাধ্যমে পাচ্ছে, ইউটিউব বা সামাজিক যোগাযোগের মাধ্যমে তারা পাচ্ছে এবং সেটাই তারা তৈরি করে দিচ্ছে। তো সেক্ষেত্রে কি অ্যাসাইনমেন্টের যে উদ্দেশ্য সেটা কি ব্যাহত হচ্ছে বলে আপনি মনে করেন, বা আসলে কি ব্যাহত হচ্ছে? এটা তো অবশ্যই ত্রুটি, জি 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 ত্রুটি হতো, তার কারণ ভাবে তাইলে সুনির্দিষ্ট মানে লক্ষ্য নশায় এক, দ্বিতীয়ত ছাত্রছাত্রীরা প্রতিষ্ঠানে আসতে অনাগ্রহী হয়, তারপরে আপনার ওই আগে পরে যদি পেয়ে যায় কিছু ছাত্রী তারা অভিযোগ করবে অবশ্যই যে আমরা তো পরে পেলাম, তারা যে আগে নিয়ে যায়, এইভাবে যদি সামাজিক যোগাযোগের মাধ্যমে পায় তাহলে আসলে তো ত্রুটি হয়। এটা এগুলো ত্রুটিগুলো লক্ষ্য করা উচিত এবং এগুলো দেখা উচিত আমি মনে করি। ধন্যবাদ স্যার। আমি নার্গিস ম্যাডামের কাছে জানতে চাচ্ছিলাম যে অ্যাসাইনমেন্টের যে প্রশ্নটা মোস্তফা আলম স্যার করলেন, আমি সেই প্রশ্নটাই আপনার কাছে জানতে চাচ্ছি যে অ্যাসাইনমেন্টের আমাদের প্রতি বুধবারে প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট গুলো পাবলিশ হয়, যেমন গতকালকে 6ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট গুলো এসছে। আমি জানতে চাচ্ছি, দেখা যায় অনেক শিক্ষার্থী কিংবা অনেক শিক্ষক কিংবা অনেক কোচিং সেন্টার বা বিভিন্নভাবে গজিয়ে ওঠা কি বলবো বিভিন্ন কোচিং সেন্টার গুলোই মূলত উত্তরগুলো তৈরি করে হয়তো ছেড়ে দিচ্ছে, কিংবা ইউটিউব সার্চ করে উত্তরগুলো পেয়ে যাচ্ছে। হয়তো সেটাতে পুরোপুরি যে চাওয়া অ্যাসাইনমেন্টের সেটা থাকে না, কিন্তু আমাদের কোমলমতি শিক্ষার্থীরা
সহজভাবে পেয়ে যাচ্ছে বলে সেটাই কপি করে লিখে দিচ্ছে। তো সেক্ষেত্রে শিক্ষক হিসেবে আপনারা কি ধরনের নির্দেশনা শিক্ষার্থীদের দিতে পারেন বা অভিভাবক মহলকে সচেতন করার জন্য কি বলতে পারেন? নার্গিস ম্যাডাম আমার কাছে জানতে চাচ্ছিলাম। জি ম্যাম, আসলে এটা অবশ্যই নেগেটিভ দিক আমি মনে করি, কারণ যে কাজটা আমরা শিক্ষার্থীদের সম্পৃক্ত করার জন্য করলাম সেই মুখ্য উদ্দেশ্যটাই কিন্তু ব্যাহত হচ্ছে। তারা অনায়াসেই পাচ্ছে একটা জিনিস, সেটা তো তারা কষ্ট করবে না, কিন্তু যখন তাদেরকে ওইটা দেওয়া হচ্ছে না বা পাচ্ছে না, তখন তো ওরা অন্তত বইমুখী হবে, কারণ ওই প্রশ্নের উত্তরটা তো তাকে বই থেকে খুঁজে বের করতে হবে। তখন তারা কি করবে? আজকাল কিন্তু সৃজনশীল পদ্ধতিতে তো মুখস্থ করার সিস্টেম নাই, বিষয়টা হচ্ছে বইটা শুধু পড়া। তা এখন যদি অ্যাসাইনমেন্ট পেয়ে যায় তখন তো তারা বইটা পড়ছে না, ওইটাই কপি করে দিয়ে দিচ্ছে। কিন্তু যদি না পায় সেক্ষেত্রে তারা বই খুঁজতে গেলে প্রশ্নের উত্তর, তাহলে তো তার বইটা পড়তে হচ্ছে। তো এখানে তো অবশ্যই বিরাট একটা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। আর আমার মনে হয় শিক্ষকদেরও এই ব্যাপারটা এভাবে আসলে করা ঠিক না, কারণ সরকার তো একটা উদ্দেশ্য নিয়েই করছে, সেখানে আমরা এটা করব কেন? এটা আমি নৈতিকতা বিরোধী মনে করি। আর শিক্ষার্থীরা এর মাধ্যমে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, পড়াশোনায় তাদের মানে মন আসছে না, তার বই দেখছে না, তাহলে আর আমাদের অ্যাসাইনমেন্টের গুরুত্ব তো এমনি থাকছে না। তো আমি শিক্ষার্থীদের বলবো যে যদিও তারা এটা সহজলভ্য, এটা হবে, প্রযুক্তির যুগ, আমরা যতই বলি এটা ঠেকানো অতটা সহজ না। যার করার দরকার করবে, আর সবসময় যে শিক্ষকরাই করে তা তো না, এটা তো অনেক স্টুডেন্টও করে তৈরি করে দিচ্ছে। তো সেক্ষেত্রে আমি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলবো যে তারা যদি সঠিক মানে জ্ঞান অর্জন করতে চায়, তাহলে তাদের অবশ্যই বইমুখী হতে হবে, বই পড়তে হবে, এবং বই থেকেই উত্তর খুঁজে নিয়ে বের করে নিজে হাতে লিখে সেটাকে জমা দেওয়া উচিত। তাহলে তাদের নৈতিকতা বোধটাও থাকলো, পাশাপাশি তাদের শিক্ষার প্রকৃত উৎকর্ষ সাধন হলো, আমি এটা মনে করি। ধন্যবাদ ম্যাডামকে। দর্শকদের তরফ থেকে একটি প্রশ্ন এসছে, অ্যাসাইনমেন্ট কিভাবে মূল্যায়ন করা হবে? মূল্যায়নের যে নির্দেশনা আমাদের আছে সে সম্পর্কে বোধহয় জানতে চাচ্ছেন দর্শক। ম্যাডাম যদি বলেন। আসলে তো আমাদের স্ট্রাকচার দিয়েই দিছে, উত্তম, অতি উত্তম, 4টে স্ট্রাকচার বলে দিছে। খাতা দেখার পরে তাদেরকে ত্রুটি অনুযায়ী তাদের যে ফল্ট গুলা ধরা পড়বে সেই মানে ত্রুটির উপর নির্ভর করে তাদেরকে মানদণ্ডটা দিতে হবে, মানটা দিতে হবে। যে মেলা ভালো করবে তাকে উত্তম, একটু খারাপ করলে মানে আরেকটু উত্তম, বা একটু ভালো করলে অতি উত্তম, এরকম করে 4টা ধাপ আমরা 4টা শ্রেণীর মানে ছাত্রীদেরকে আমরা দেখা যাচ্ছে 4টা শ্রেণীতেই ভাগ করব, করে সেই ক্যাটাগরি অনুযায়ী তাদেরকে নাম্বারিং করব এটা। আর তাদের যে ফল্ট গুলা ধরা পড়বে সেগুলো আমরা তাদেরকে দেখিয়ে দিব যে এখানে 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 তোমাদের ত্রুটি আছে। আসলে আমরা কখনোই তাদেরকে নেগেটিভ বলবো না যে তোমার হয়নি বা তুমি এটা করতে পারোনি, আমরা এভাবে না বলে বলি যে তুমি আরেকটু ভালো করে করতে পারতে, এই কাজটা তুমি আরেকটু ভালো করে করতে পারতে। এটা যদি আমরা বলি তাহলে হয়তো ওই বাচ্চাটা নিরুৎসাহিত হবে না, সে আজকে যেটা করবে পরের দিন আরেকটু ভালো করার চেষ্টা করবে, যে তাই তো আমাকে স্যার বা ম্যাডাম বলছে যে এই কাজটা আরেকটু ভালো করে করা যাবে। কিন্তু আমি যদি বলে দিই যে তোমার এই কাজটা হয়নি, তাহলে তো সে ওই যে মানে মানে মুখ বন্ধ করে মন খারাপ করে চলে যাবে, আর তো অ্যাসাইনমেন্টে উৎসাহিত হবে না। এই ব্যাপারটা অবশ্যই আমাদের নাম্বারিং এর ক্ষেত্রে খেয়াল করতে হবে, এটাই। ধন্যবাদ ম্যাডাম। আমি হাসমুদ স্যারের কাছে যাচ্ছিলাম। স্যারের কাছে জানতে চাচ্ছিলাম, এখনো পর্যন্ত আমাদের 4 সপ্তাহের অ্যাসাইনমেন্ট জমা হয়ে গেছে, হয়তো আমাদের শিক্ষকরা মূল্যায়নও করে ফেলেছেন। 5ম সপ্তাহের অ্যাসাইনমেন্টও কোনো কোনো স্কুল জমা নিয়ে নিয়েছে। 6ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে, যেটা আমরা হয়তো গাইডলাইন দিব বা শিক্ষার্থীদের কাছে আমরা অনেক স্কুলেই পৌঁছে দিয়েছি। আমি স্যারের কাছে জানতে চাচ্ছিলাম, যেসব অ্যাসাইনমেন্ট মূল্যায়ন কাজ সম্পূর্ণ হয়ে গেছে সেগুলো কি আপনার প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছে সেগুলো পৌঁছানো হয়েছে কিনা, এবং ওখানে মূল্যায়ন বিষয়ে ব্যাখ্যা সহ লেখা হয়েছিল কিনা? স্যার কি শুনতে পেয়েছেন? হাসমুদ স্যার। হাসমুদ স্যার।
হ্যাঁ বলেন ম্যাডাম, এবার বলেন, আমি পরিষ্কার প্রশ্নটা ছিল, বলেন। হ্যাঁ জি, প্রশ্নটা ছিল যে আমরা গতকালকে ষষ্ঠ অ্যাসাইনমেন্টের কি করতে হবে সেটা জানতে পেরেছি, অ্যাসাইনমেন্ট গুলো জানতে পেরেছি, কিন্তু পঞ্চম অ্যাসাইনমেন্ট পর্যন্ত আমাদের কাছে অনেক স্কুলেই খাতাগুলো চলে এসছে এবং অ্যাসাইনমেন্ট গুলো মূল্যায়ন কাজও সম্পূর্ণ হয়ে গেছে। আমার জিজ্ঞাসা ছিল মূল্যায়িত অ্যাসাইনমেন্ট গুলো কি আমরা শিক্ষার্থীদের কাছে পৌঁছেছি কিনা, আপনার প্রতিষ্ঠানে শিক্ষার্থী যারা আছে তাদের অভিভাবকদের কাছে অ্যাসাইনমেন্ট গুলো পৌঁছানো হয়েছে কিনা, এবং সেই অ্যাসাইনমেন্ট পৌঁছানোর ক্ষেত্রে মূল্যায়নের ব্যাখ্যা সহই কি পৌঁছানো হয়েছে কিনা ব্যাপারে স্যারের কাছে জানতে অবশ্যই হয়েছে। জি জি ম্যাডাম, ধন্যবাদ। অবশ্যই পৌঁছানো হয়েছে এবং আমাদের এখন ছাত্রীরা জানে যে প্রতি বৃহস্পতিবারে আমাদের অ্যাসাইনমেন্ট নিতে হয়, আবার জমা দিতে হয়। তো তারা যথাসময়ে ইনশাল্লাহ জমা দিচ্ছে এবং নিচ্ছে, এবং গত ইসেরও বুধবারে মানে অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে এবং আজকে নিয়ে গেছে। এটা আজকে আমি প্রতিষ্ঠানে গিয়েছিলাম, তো ওটা মূল্যায়ন হচ্ছে ইনশাল্লাহ। আচ্ছা, অভিভাবকের কি ধরনের প্রতিক্রিয়া এই ধরনের অ্যাসাইনমেন্ট গুলোর মূল্যায়নে? যে হয়তো সবাই তো অতি উত্তম পায়নি, কেউ হয়তো উত্তম পেয়েছে, কেউ হয়তো ভালো পেয়েছে, কোনো শিক্ষার্থী আবার হয়তো অগ্রগতি প্রয়োজন পেয়েছে। তো সেক্ষেত্রে অভিভাবকের মহল থেকে কি ধরনের প্রতিক্রিয়া এসছে? সেটা যেটা যারা একটু ভালো করেছে আলহামদুলিল্লাহ তাদের তো ভালো ভালো হচ্ছে, আর যারা এটা ভালো করে নাই অবশ্যই তাদেরকে নিরুৎসাহী করা হবে না। তাদেরকে আমরা এমন কায়দায় আমাদের টিচাররা বোঝাবে, এবং আমারও নির্দেশনা এটাই যে তোমরা আসলে তো এই পদ্ধতিটা নতুন, তোমরা সামনে আরো ভালো করবা ইনশাল্লাহ। কাউকে নিরুৎসাহিত করা হবে না। আমরা যেটা মূল্যায়নের সাথে স্যারেরা যেটা পেয়েছে সেটা অবশ্যই ভালো, যেটা উত্তম সেটা উত্তম দেবে, এবং যে একটু কম করছে তাকে নিশ্চয়ই সেটা দেবে। তারপরেও তাকে নিরুৎসাহিত করা হবে না যে দেখো তুমি তো আসলে ভালো বুঝে উঠতে পারো নাই, নতুন পদ্ধতি, তুমি সামনে আরো ভালো করতে পারবে। এটা আমরা এইভাবেই স্যারেরা বলবে এবং আমি সেটা তো আশা করি। ধন্যবাদ স্যার। আমি নার্গিস ম্যাডামের কাছে জানতে চাচ্ছি, আপনি যেহেতু একজন শিক্ষক, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করতে হয়। আমার কাছে জিজ্ঞাসা ছিল, যেটা স্যারকে জিজ্ঞাসা করলাম, যদি অতি উত্তম পেয়ে যায় কোনো শিক্ষার্থী সে তো খুবই আনন্দিত হয়, কিন্তু যদি কোনো কারণে উত্তম কিংবা ভালো কিংবা অগ্রগতি প্রয়োজন লেখাভাবে মানে মূল্যায়িত হয়, সেক্ষেত্রে অভিভাবক মহল থেকে কোনো ধরনের চাপ বা কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া আপনাদেরকে সম্মুখীন হতে হচ্ছে কিনা? আসলে প্রত্যেকটা ওই যে বলে না, নিউটনের সূত্রই তো আছে, প্রত্যেকটা ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। কিছুটা তো হয়, আসলে সবাই তো আর ভালো করবে না, কেউ না কেউ তো খারাপ করবেই, আর সবাইকে এখানে একভাবে নাম্বারিং করাও সম্ভব না। যে খারাপ করবে তাকে আমি একটু ভালো দিতে পারি, পুরোটা তো দিব না। তা সেক্ষেত্রে গার্ডিয়ানদেরও তো চাওয়া থাকে যে তার বাচ্চাকে আমি একটু ভালোই দিই। আর যেহেতু মানে এখানে একটা প্রবলেম দেখা যায়, সেখানে মানে সবাই ভালো চায়, কিন্তু আমরা সেটাকে ওভারকাম করতে পারি, ওদেরকে বুঝিয়ে দিতে পারি যে আপনার বাচ্চাটা তো এমনিতেই দুর্বল, বা ক্লাসে সে এই পর্যন্ত ছিল, এতটা প্রোগ্রেস করছে, সে অনুপাতে আমরা তার মূল্যায়নটা করছি, বুঝিয়ে দেওয়া যায় যদি সে ক্লাসে খারাপ করে। কিন্তু আসলে হয় কি, এই ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হলো যে যেহেতু দেখে লেখা, এখন একটা খারাপ স্টুডেন্ট যে হয়তো পড়া পারে কম, কিন্তু তার হাতের লেখা কিন্তু ভালো হতেই পারে। আর এটা যখন হতে পারে তখন গার্ডিয়ানরা তো ওইটা দেখবে না, আর আমরা একটা নিয়ম তো আছে, খাতা যা পাবো তাই দিব, নিয়ম তো সেটাই, আসলে দেখে তো করার নিয়ম। এখন কার হাতের লেখা ভালো কার মন্দ, কে ভালো পড়া পারে আর কে পারে না, এইটা তো এখানে বিবেচে আসে না। এখানে আসে এ ভালো লিখছে তাহলে এই উত্তম পাবে। তা সেক্ষেত্রে এখানে প্রতিক্রিয়াটা কিন্তু ভালো স্টুডেন্ট ক্ষেত্রে আসে, কারণ একটা খারাপ মেয়ে যখন ভালো করবে তার গার্জিয়ান তো ভালোই মানে খুশি হবে, কিন্তু যদি একটা ভালো স্টুডেন্ট কম পেয়ে যায় হাতের লেখার কারণে, সেক্ষেত্রে একটু আসে। তারপর আমরা অনেক সময় তাদেরকে ব্রিফিং দিই, বুঝিয়ে বললে তারা শোনে, তেমন চাপ নেই ম্যাডাম। আচ্ছা, না ম্যাডাম, আমি হাতের লেখা তো অবশ্যই, কিন্তু এখানে মানদণ্ডের মধ্যে কিছু কথা ছিল, যেমন বিষয়বস্তুর সাথে সংশ্লিষ্টতা আছে কিনা, ধারাবাহিকতা আছে কিনা, নিজস্বতা বা স্বকীয়তা লক্ষণীয় কিনা বা ত্রুটিপূর্ণ কিনা,
এই জাতীয় কিছু ক্রাইটেরিয়া দেওয়া ছিল মূল্যায়নের ক্ষেত্রে। আমার জিজ্ঞাসা ছিল যে আপনি যেটা বললেন ম্যাডাম, আমাদের তো দেখে লেখার নিয়ম, মানে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে তারা বই দেখেই উত্তরটা তৈরি করছে, কে কত সঠিকভাবে, স্পষ্টভাবে এবং সংশ্লিষ্টতা রেখে তৈরি করছে তার উপরেই আমাদের মূল্যায়নটা সম্পন্ন করতে হচ্ছে। আপনি যেটা বললেন যে হয়তো একটা খারাপ স্টুডেন্ট কিন্তু এত সুন্দরভাবে উপস্থাপন করেছে, তাকে হয়তো আমাকে অতি উত্তমেই ফেলতে হলো, এবং একজন খুবই ভালো স্টুডেন্ট যে আমার পরীক্ষায় হয়তো প্রথম স্থান, দ্বিতীয় স্থান এই ধরনের জায়গায় সবসময় অর্জন করে, সে হয়তো গুছিয়ে সুন্দরভাবে উপস্থাপন করতে পারলো না, তাকে হয়তো আমাকে ভালো বা উত্তমে ফেলতে হলো। এটা যেটা বললেন, আমি জানতে চাচ্ছিলাম যদি কোন শিক্ষা যেহেতু বই দেখে লিখছে, সেক্ষেত্রে অগ্রগতি প্রয়োজন এই জাতীয় ক্যাটাগরিতে যদি কোনো শিক্ষার্থী পড়ে যায়, সেক্ষেত্রে আপনারা শিক্ষক হিসেবে কি কাজ করছেন, কিভাবে কাজ করছেন? জি, আসলে এটা হচ্ছে, আমরা যেহেতু সে বই দেখে লিখছে, তারপরেও মনে করে, ম্যাম শুনতে পাচ্ছেন? তারপরে হ্যাঁ, এটা যেহেতু দেখেই লিখছে, কিন্তু এখানে আমরা লেখার ধরন, লেখার অনুযায়ী আমরা বিচার করি। যেমন মনে করেন একটা প্রশ্নে চাওয়া হয়েছে সে কম্পিউটার কি, কম্পিউটারের যন্ত্রপাতিগুলোর নাম লিখো। আমার প্রশ্ন স্রেফ এইটুকু, কিন্তু সে খাতা ভরে লিখে নিয়ে আসলো। যেহেতু বই দেখে লিখতেছে, এখানে তো লিখতে তার বাড়তেছে না, যার জন্য খাতা ভরে, আমরা তো তাকে ওই মূল্যায়নটা দিব না। আমরা তাকে সঠিক যেটা করবে, যেটা প্রশ্নে চাওয়া হয়েছে সেই উত্তরটা যে করবে, আমরা সেটাই মূল্যায়ন করব, ততটুকুরই মূল্যায়ন করব। সেক্ষেত্রে আমরা ওইভাবেই মূল্যায়ন করি। আর আবার দেখা যাচ্ছে কি যে এখানে ওই যে হাতের লেখার ব্যাপার, যেটা আমরা যদি এর উপরে রেজাল্ট বেস হতো, যে ক্লাসে ওঠার একটা ব্যাপার থাকে, তখন আমরা এটাকে দেখা যাচ্ছে আমি চিন্তা করতাম যে আমার কোন বাচ্চাটা ক্লাসে ভালো করে, আমরা সেটাকে বেশি প্রাধান্য দিতাম, মনে মনে হলেও কিন্তু দিতাম। কিন্তু আসলে হয়েছে কি যে যেহেতু রেজাল্ট বেস না, এটা জাস্ট ফর্মালিটিস, তাদের অভ্যাসটাকে আমরা ডেভেলপ করার চেষ্টা করছি। সেক্ষেত্রে ভালো লিখলে আমি দুর্বল স্টুডেন্টকেও ভালোই মূল্যায়ন করি, এভাবেই দিচ্ছি নাম্বারিংটা। আচ্ছা, ম্যাডামের কাছে আমার বিষয় আরেকটি জিজ্ঞাসা ছিল। আমাদের বিষয় যেগুলোতে আমাদের অ্যাসাইনমেন্ট গুলো আসছে, যে বিষয়গুলোর উপরে 8টা বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট গুলো, আমি 6 to 8 এর কথা বলছি, সেখানে 8টা বিষয় রাখা হয়েছে, এবং 9 এর ক্ষেত্রে গ্রুপ সাবজেক্ট আছে। তা আমি প্রথমে 6 to 8 এর কথা বলছি। আমাদের হাতের লেখা কিংবা সৃজনশীলতা, আমি যেটা মনে করি শিক্ষক হিসেবে, হয়তো বাংলা, ইংরেজি এসবের ক্ষেত্রে সৃজনশীলতার একটা বিষয় থাকে, কিভাবে সে উপস্থাপনটা করছে। কিন্তু যদি এটা আইসিটি বেসড হয়, আইসিটি মানে আমাদের বিষয়টা যদি তথ্য যোগাযোগ প্রযুক্তি হয়, কিংবা যদি এটা বিজ্ঞান হয়, কিংবা যদি এটা ইসলাম ধর্ম হয়, সেক্ষেত্রে সেখানে তো স্পেসিফিক বইতে উত্তরটা দেওয়া আছে, সেটাকে আমাকে সাজিয়ে, প্রশ্নের আলোকে উত্তরটা সাজিয়ে লিখতে হয়। কিন্তু সেখানে কি সৃজনশীলতা বা স্বকীয়তা বিচার করার জন্য মানে মাপকাঠিটা কি হতে পারে এসব বিষয়ের ক্ষেত্রে? আমি আবারও বলছি, যদি বিজ্ঞান, যেহেতু বিজ্ঞানে আমি চাইলে যে কোনো কিছু লিখতে পারছি না, অবশ্যই আমার বই থেকে সাহায্য নিয়েই লিখতে হবে, বা ইসলাম ধর্ম কিংবা তথ্য যোগাযোগ প্রযুক্তি, আমি এই 3টা বিষয়ের কথা বলছিলাম, বা কৃষি বিজ্ঞান হতে পারে, হ্যাঁ, যেটা আমাদের বইতে আছে সেটা আমাকে বইয়ের সাহায্য নিয়েই লিখতে হবে। আমি চাইলেই নিজের মনের ভাব প্রকাশ করে কথাটা লিখতে পারছি না, সেক্ষেত্রে আমাদের সৃজনশীলতা কিভাবে বিচার করা যেতে পারে ম্যাডাম? যেহেতু এটা অ্যাসাইনমেন্ট, আমাদের তো লিখাই ব্যাপার, আমরা ইচ্ছা করলে এখানে ভিডিও দেখাতে পারছি না। যদি আমাদের এটা অনলাইন ক্লাসের মতো হতো, ভিডিও দেখাতে হবে, তখন আমরা এটাকে বিভিন্ন ধরনের ভিডিও, চিত্র ইত্যাদি দিয়ে আমরা সাজিয়ে দেখাতে পারতাম। কিন্তু আমাদের যেহেতু অ্যাসাইনমেন্ট, আমরা এখানে কি করতে পারি, যে লেখাটা তো অবশ্যই বই দেখে লিখতে হবে। আর বিজ্ঞান, আইসিটি, আপনি যে সাবজেক্ট গুলার কথা বলছেন, এগুলো তো অপ্রাসঙ্গিক লেখার জায়গা আসলে নাই। সেক্ষেত্রে আমি কি করতে পারি, আমি গ্রাফিক্সটাকে বেশি মূল্যায়ন করব। যে আমি একটা অ্যাসাইনমেন্ট তাকে তৈরি করতে দিলাম, একটা কোশ্চেন দিলাম, ওই কোশ্চেনের আলোকে সে সূত্রগুলো কতটা দিল। বিজ্ঞানে একটা লেখকের সূত্র দিল বা একটা বিজ্ঞানীর সূত্র দিল,
আবার কেউ দিল হয়তো 2-3টা বিজ্ঞানের সূত্র, এটাকে আমি একভাবে মূল্যায়ন করব। আবার দেখা যাচ্ছে একটা টপিক সে চিত্র সহকারে সুন্দর করে লিখলো, আমি ওটাকে ওইভাবে মূল্যায়ন করব। মূল্যায়নটা তো এইভাবে আসবে ম্যাডাম। জি ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা এবার একটু অন্য প্রসঙ্গে আসি ম্যাডাম। আমরা যখন প্রতিষ্ঠানে উপস্থিত থেকে শ্রেণী কার্যক্রম পরিচালনা করি, বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের সমস্যা আছে, পারিপার্শ্বিক পরিবেশ, পারিপার্শ্বিক কারণে বিভিন্ন ধরনের সমস্যা আমাদের ফেস করতে হয়। অভিভাবক মন্ডলী থেকে অনেক সময় চাপ আসে, কিংবা শিক্ষার্থীদের থেকে বিভিন্ন ধরনের চাপ আসে। তো সে কারণে কাজের চাপের কারণে অনেক সময় মানে পড়াশোনার চাপ হতে পারে, বা পারিবারিক কোনো ধরনের চাপের কারণে শিক্ষার্থীরা অনেক সময় মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ে। সেক্ষেত্রে শিক্ষকরা অনেক সময় তাদের যদি জানতে পারেন, বুঝতে পারেন তার ফ্যামিলির কি সমস্যা যার কারণে সে পড়া থেকে পিছিয়ে পড়ছে, হয়তো খুব মনোযোগী কোনো শিক্ষার্থী সে হয়তো পড়ার থেকে কেন যেন দূরে চলে যাচ্ছে, এই ধরনের পরিস্থিতি অনেক সময় আমরা শিক্ষকরা দেখতে পাই অনেক শিক্ষার্থীদের মধ্যে। আবার অনেক সময় অভিভাবক মণ্ডলীও অতিরিক্ত চাপ দেন শিক্ষার্থীদের ভালো রেজাল্টের জন্য, A+-এর জন্য, যে A+ পাওয়ার যে হিড়িক, সেই কারণে। তো এই কারণেও শিক্ষার্থীদের অনেক সময় মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ে। তা আপনি শিক্ষক হিসেবে আপনার কি মনে হয় যে একটা প্রতিষ্ঠানে সাইকোলজিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞ বা মনস্তাত্ত্বিক কাজ করতে পারে এই ধরনের কোনো বিশেষজ্ঞকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া দরকার? আপনার দৃষ্টি, আপনি একজন শিক্ষক হিসেবে হোক কিংবা একজন অভিভাবক হিসেবে আপনার কি মনে হয়? জি, আমি এটাকে 100% অ্যাপ্রিসিয়েট করি। কারণ আসলে তো বাচ্চারা অনেক ধরনের মানসিকতার হয়, শুধু ডিপ্রেশন না, আপনার পারিবারিক ডিপ্রেশন তো আছেই, তা বাদে এমনি একটা বাচ্চার মধ্যে আসলে বিভিন্ন জিনিস কাজ করে। প্রত্যেকটা বাচ্চা কিন্তু একই মানে এর চিন্তা ভাবনার হয় না। সেক্ষেত্রে প্রতিষ্ঠানে বিভিন্ন রকম, যেমন আমরা একটা জিনিস ফেস করি, এই গরমের সময় আসলে আমাদের বাচ্চারা ইয়ে করে, মানে অসুস্থ হয়ে যায়। সেটা কেমন, যে হঠাৎ করে মানে নিস্তেজ হয়ে যায়, অজ্ঞান হয়ে যাচ্ছে, শ্বাসকষ্ট উঠে যাচ্ছে। আসলে এর আমরা সায়েন্টিফিক কারণ খুঁজে পাই না, কিন্তু আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই, সেখানেও আমাদের বলতে পারি না। এই 2 বছর হলো আমরা এই প্রবলেমটা ফেস করি। তা আমার মনে হয় কি যে আমাদের ডাক্তাররাও বলছে যে এটা অনেকটা মানসিক। দেখা যাচ্ছে কি 7 ক্লাসের একজন অসুস্থ হলো, আর একজন যখন অসুস্থ হলো কান্নাকাটি করে 10 জন একসাথে অসুস্থ হয়ে গেল একই ক্লাসের। এইটা আসলে আমি কি বলবো, এটা অবশ্যই আমি মনে করি মানসিক, এবং ডাক্তাররাও আমাদেরকে তেমনই ইঙ্গিত দেয়। একজন সাইকিয়াট্রিস্ট থাকলে তো অবশ্যই ভালো হবে, আমি একমত ম্যাডাম। আমি নাইস ম্যাডামকে আরেকটা প্রশ্ন করি। আপনি যে সাইকোলজিস্ট দরকার শিক্ষার্থীদের জন্য আপনি যেটা বললেন, সেক্ষেত্রে আপনার কি মনে হয় সহকর্মীদের জন্য বা যারা আমরা প্রতিষ্ঠানে কাজ করছি তাদের জন্য কি আসলে সাইকোলজিস্টের সাথে বসার কোনো দরকার পড়ে কিনা? কারণ আমাদেরও যখন আমরা কাজ করতে যাই প্রতিষ্ঠানে, আমাদেরও কিন্তু বিভিন্ন ধরনের চাপের সম্মুখীন আমরা হয়। আমাদেরও পরিবার আছে, আমাদেরও কর্মক্ষেত্র আছে, বিভিন্ন কাজ করতে গিয়ে চাপের মুখে আমরা অনেক সময় আমরাও অবসাদগ্রস্ত হয়ে পড়ি। সেক্ষেত্রে আপনার কি মনে হয় একজন সাইকোলজিস্ট কি আমাদেরও সহযোগিতা করতে পারে কিনা? হ্যাঁ অবশ্যই, কারণ আসলে আমরা স্বাভাবিকভাবে ধারণা করি যে সাইকিয়াট্রিস্ট মানেই বোধহয় পাগলের ডাক্তার। আসলে এই ধারণাটাই রং। কারণ বিভিন্ন অবসাদ, বিভিন্ন ধরনের কারণে একটা মানুষ হতে পারে, মানসিকভাবে ডিস্টার্ব থাকতে পারে। তো সেক্ষেত্রে করা যায়। আর শুধু আমাদের বাংলাদেশে এটা আমরা মনে করি, কিন্তু বহির্বিশ্বে তো আপনার কিছুতে কিছু হলে গার্ডিয়ানরাই নিয়ে যায় সাইকিয়াট্রিস্টের কাছে, যে দেখাই নিয়ে আসে। এটা আসলে তো কোনো ব্যাপার না, এটা থাকার দরকার আছে। শুধু শিক্ষার্থী কেন, অবশ্যই সবারই দরকার আছে এটা। নার্গিস ম্যাডামের কাছে এর পরবর্তী প্রশ্ন, আপনি যেহেতু আইসিটি নিয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে, এই করোনাকালীন সময়ে আমরা আইসিটি বেস শিক্ষা ব্যবস্থায় চলে এসেছি, যেটা এর আগেও এত বেশি তৎপরভাবে ছিল না।
বা এত বেশি কার্যকর ভাবে ছিল না যদি আমি বলি। এখন যেহেতু আমরা সব কাজই অনলাইন বেস করছি, যে কোনো কিছু তথ্য পৌঁছতে হলে, যে কোনো নোটিশ পেতে হলে বা দিতে হলে, যে কোনো ভাবে যোগাযোগ রাখতে গেলে আমরা সবাই কিন্তু অনলাইন ব্যবহার করছি। তো আপনি সহকর্মীদের কিভাবে সাহায্য করছেন এ ব্যাপারে, যেহেতু আপনি অনেক পুরনো আইসিটির ব্যাপারে অনেক আগে থেকেই জড়িত, সেজন্য জানতে চাচ্ছিলাম। জি ম্যাম, আমি আমার সাধ্যমতো চেষ্টা করি। আমার টিচাররা বেশ কয়েকজনই মোটামুটি প্রত্যেকেই অন্তত কম্পিউটার চালাতে পারে, আর বেশ কয়েকজনই মোটামুটি এক্সপার্ট, হয়তো অনেক বেশি এক্সপার্ট না, কিন্তু আমার পাশাপাশি তারা কাজ করে যাচ্ছে, আমাদের কোনো প্রবলেম হচ্ছে না ম্যাম। মোটামুটি জানে তারা এবং চেষ্টা করছে, আমিও তাদেরকে সহযোগিতা করি এবং ওদেরও চেষ্টা আমরা সমন্বিত ভাবেই চেষ্টা করে যাচ্ছি কিভাবে মানে পুরা প্রতিষ্ঠানকে আইসিটি বেসড করা যায়, ডিজিটালাইজড করা যায়। ধন্যবাদ ম্যাডাম। জি হাসমত স্যার। হাসমত স্যার। জি স্যার কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, আপনার প্রতিষ্ঠানে হ্যাঁ স্যার, আপনার প্রতিষ্ঠানে বর্তমানে কতজন শিক্ষক কর্মরত আছেন এবং তাদের সবাই কি আইসিটি এর উপরে দক্ষ কিনা? আমার প্রতিষ্ঠানে আমরা শিক্ষক স্টাফ 16 জন আর কর্মচারী 4 জন কর্মচারী দিয়ে মোট 20 জন আমরা এখন আছি। তো 16 জনের ভিতর আপনার 16 জনই আসলে দক্ষ হয় না এখনো, তো 12 জন আমাদের এ ব্যাপারে বেশ মোটামুটি একটু এক্সপার্ট হয়ে উঠছে আর কি, আর 4 জন এখনো বাকি আছে। ধন্যবাদ স্যার। ম্যাডাম শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। স্যার অনলাইন ক্লাসের ক্ষেত্রে আমরা অনলাইন ক্লাস শুরু করার আগে আমরা অনলাইন ক্লাসের সাথে পরিচিত হলাম সেই মার্চ মাসে, যখন আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে বাধ্য হলাম। শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার কার্যক্রম থেকে যখন আমরা সরে আসতে বাধ্য হলাম, তখন থেকে আমরা হয়তো জুম ক্লাস বা ভিডিও তৈরি করে আপলোড করার দিকে ঝুঁকেছি পাঠদানের ক্ষেত্রে। কিন্তু এমনি এর আগে করোনা পরিস্থিতিতে পড়ার আগে আপনার শিক্ষক যারা আপনার প্রতিষ্ঠানে আছেন তারা কি সবাই ডিজিটাল ওয়েতে, বা আমরা যদি বলি ডিজিটাল আপনার উপস্থাপনার মাধ্যমে পাঠদান কাজগুলো করতে পারতেন ক্লাসে, বা করতেন, চালু ছিল সেটা আপনার প্রতিষ্ঠানে? হ্যাঁ চালু ছিল, কিন্তু আসলে যেটা মোটামুটি স্যারেরা নিতেন সবাই ক্লাস পর্যায়ক্রমে নিতেন, কিন্তু আমি যেটা দেখেছি মূলত এখনো আমাদের 4 জন টিচারই আগে নিলেও আসলে সেরকম ভালো বুঝতেন না। আমাদের স্যারেরা চেষ্টা করছে ওনাকে বোঝানোর জন্য। তো 12 জন টিচার মোটামুটি বোঝে, তখন আমরা এর আগেও 12 জন টিচারের ভিতরে পর্যায়ক্রমে ক্লাস নিয়েছেন, আর এই 4 জন ওনারা হয়তো ক্লাস নিচ্ছেন কিন্তু ওইভাবে ভালো দক্ষ হয়ে মোটামুটি এনাদের মতন পারে বলে আমি মনে করি নাই। তো এই যে ইদানিং যে ক্লাসগুলো নেওয়া হচ্ছে, যেহেতু সরকারের একটা উদ্যোগ এবং এটা বাধ্যতামূলক করা হয়েছে, এখন মোটামুটি একটু আগ্রহী হয়েছে এবং পারবে বলে আশা করি। এই করোনা যদি উত্তরণ হয়ে যায় এরপরে এনরাও পারবে বলে আমি মনে করি ইনশাল্লাহ। ধন্যবাদ স্যার। নার্গিস ম্যাডামের কাছে যাচ্ছিলাম। ম্যাডাম, অনলাইন ক্লাসে আমরা জুম ক্লাস হোক কিংবা ভিডিও আপলোড করাই হোক, যেহেতু আপনি আইসিটি নিয়েই কাজ করেন, আপনার কাছে জিজ্ঞাসা যে আমরা জুম ক্লাসে হোক বা ভিডিও করার ক্ষেত্রে দুটো উপায়ে ক্লাস নেই। হয় আমরা ডিজিটাল কন্টেন্ট তৈরি করে সেটাকে কানেক্টেড করে স্ক্রিন শেয়ারের মাধ্যমে ক্লাস নেই, কিংবা আমাদের ক্লাস যেভাবে ক্লাসরুমে যেভাবে আমরা বোর্ড ব্যবহার করে ক্লাস করতাম সেভাবেও ক্লাস নেই অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনার কাছে শিক্ষক হিসেবে কোন পদ্ধতিটা বেশি কার্যকর বলে মনে হয় বা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আসলে দুই ধরনের। এখানে আমরা যখন স্লাইডের মাধ্যমে করি ওইটা একরকম, আর ভিডিও কন্টেন্ট যখন আমরা তৈরি করি ওটা সরাসরি অবশ্যই আমরা স্লাইডের মাধ্যমে একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ এখানে কিছু বিষয় থাকে যে আমরা খুব সহজে কন্ট্রোল করতে পারি। আর ভিডিও যখন আমরা সরাসরি বোর্ডে ক্লাস নিই তখন তো আমাদের এটা লাইভ, আসলে ওইখানে আমাদের টেকনিকটা একটু কঠিন,
আমাদেরকে সবসময় অ্যালার্ট থাকতে হয়। কিন্তু যদি আমরা এর মাধ্যমে করি, স্লাইডের মাধ্যমে, পাওয়ার পয়েন্ট দিয়ে করি, সেক্ষেত্রে আমরা আমাদের রিল্যাক্সের সাথে নিজেদের মতো করতে একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আমি। হ্যাঁ, অবশ্যই আমরা যদি স্লাইডটা আগে তৈরি করে নিজেই দেখে নিতে পারি যে কি আছে ভুল ত্রুটি বা কোনটাতে কোন ধরনের শিক্ষার্থীরা হয়তো অস্পষ্ট হতে পারে, সেটা আমরা নিজেরা বিচার করে সংশোধন করার সুযোগ থাকে। কিন্তু আমরা যদি চকবোর্ডের মাধ্যমে কাজ, জি জি বলেন ম্যাডাম। মানে ওখানে আমাদের উপকরণগুলো দেখানো সহজ, আমরা নেটের থেকে সার্চ করে এনে আমরা আপলোড করে দিচ্ছি স্লাইডের মাধ্যমে, আমাদের খুব সহজে হয়ে যাচ্ছে এটা। কিন্তু আমাদের সরাসরি ক্লাস নিলে তো আমাদের বাস্তব উপকরণ হোক বা আমাদের চার্ট হোক, এর মাধ্যমে আমাদের করতে হচ্ছে, এখানে একটু ঝামেলা তো অবশ্যই হবে। আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, আরেকটা বিষয়, একদম প্রথম দিকে আপনি বলেছিলেন যে অনেকে হয়তো অনলাইন এডুকেশন সিস্টেমটাকে অত পছন্দ করে না, খুব আন্তরিকভাবে গ্রহণ করে না, কিন্তু যারা পড়ছে তাদের মধ্যে থেকেও দেখা যায় অভিযোগ আসে যে শিক্ষার্থী হয়তো মোবাইল ডিভাইসের মাধ্যমে ক্লাস করছে কিংবা ল্যাপটপের মাধ্যমে ক্লাস করছে, যেহেতু অনলাইন এবং অভিভাবক সবসময় পাশে বসে থাকছেন না, দেখা যায় স্টুডেন্টরা ক্লাসের নাম করে অন্য সাইটগুলোতে ভিজিট করছে কিংবা চ্যাটিং করছে কিংবা ভিডিও গেম খেলছে। তো এটা কি আসলে আমরা রোধ করতে পারি কোনোভাবে শিক্ষার্থীদের? যেটা অনলাইন ক্লাস করতে গেলে আমাদের এই ডিভাইসের সাহায্য নিতেই হচ্ছে, সেক্ষেত্রে আমরা শিক্ষক হিসেবে কি ধরনের ভূমিকা রাখতে পারি? আসলে এখানে হয় কি, যে আমার যেটা মনে হয় যে ওরা যে সুবিধা পাইলেই খারাপ হবে, বিষয়টা এরকম না। যারা খারাপ হয় তারা এমনি হয়। আমি যেটা দেখি যে আসলে মিডিয়াতে ভালো মন্দ দুইটা দিকে আছে, কিন্তু সেক্ষেত্রে কে কিভাবে নেবে, কোনটা চুজ করবে, সেটা তো সম্পূর্ণ তার মানসিকতার ব্যাপার। সেখানে তারপরেও আমাদের কিছু কন্ট্রোল ব্যবস্থা তো আমাদের নিজের মধ্যেই থাকে। আমাদের চেষ্টা করতে হবে বাচ্চাদেরকে সেই জিনিসগুলা আমরা দিব না। আমরা শুধুমাত্র ক্লাস নেওয়ার জন্য যেটা আমরা মোবাইলে সেটাই সিলেকশন করে দিব। আমরা অতিরিক্ত গেম বলেন বা খারাপ ভিডিও বলেন বা এটা বলেন, আমরা ইউটিউব চ্যানেল বলেন, আমরা ওইটা দিলাম না। আর ক্লাস করার জন্য তো ম্যাম এত কিছু দরকার হয় না, একটা ব্ল্যাঙ্ক মোবাইল আর যদি আমরা ক্লাস করার যে মানে ইনস্ট্রুমেন্ট গুলো এগুলা দিলেই তো এনাফ। আমরা সেগুলোই আপলোড করে দিলাম, আমরা সবকিছু তাদেরকে অ্যাপগুলো দিলাম না, আমরা এভাবে তাদেরকে একটু গাইড দিতে পারি। কিন্তু তারপরে হয় কি, যারা, আমি যেটা বুঝি, যারা খারাপ হয় এমনিতে। আবার অনেকে আছে যে দেখেন ছোটবেলা থেকেই সবকিছুর মধ্যে আছে, ওদের আবার ওইটার প্রতি এত আগ্রহ থাকে না, কারণ ওরা তো ছোটবেলার থেকেই ওর মধ্যে। এটা আস্তে 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 তারা ওই ওদের কি হয়ে যায়, মানে নিজেদের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, ওইটা আর ওদের ইফেক্ট করতে পারে না। কিন্তু আমরা যদি ওদেরকে বেশি বাধা দিই, আমার মনে হয় যে অজানা জিনিসের প্রতি একটা কৌতূহল থাকে, আর ওই কৌতূহল বশতই তারা ওই খারাপ জিনিসের দিকে ঝুঁকবে বেশি, আমার এটা মনে হয় ম্যাডাম। এজন্য সহনীয় পর্যায়ে থাকাই মনে হয় বেটার। একদম বেশি গাইড দিলাম না, আবার একেবারেও ছেড়ে দিলাম। আমরা গার্ডিয়ান হিসেবে অবশ্যই একটু খেয়াল রাখবো। ধন্যবাদ ম্যাডাম। আমরা এখন প্রায় শেষের দিকে চলে এসেছি অনুষ্ঠানের। এ পর্যায়ে আমি হাসমত স্যারের কাছে জানতে চাচ্ছিলাম যে স্যার, যান্ত্রিক ত্রুটির কারণে অনেক সমস্যা থাকা সত্ত্বেও আজকে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। শিক্ষারআলো.com এর আয়োজিত এই অনুষ্ঠানে এসে আপনার কি ধরনের অনুভূতি হয়েছে সেটা একটু যদি বলতেন আমাদের। হাসমত স্যার। ধন্যবাদ আপনাকে। আসলে আমার আইসিটি ম্যাডাম আমাকে বলছিল এই ক্লাসে যুক্ত হতে। আমি তো আসলে এতে মানে আমি কোনোদিন এই ধরনের ক্লাস করিনি, আর কি বলবো, আমি সেইটাই মানে একটা ইতস্তত বোধ করতেছিলাম। তো ম্যাডাম আমাকে অনেক উৎসাহ দিয়ে এখানে যোগদান করিয়েছে। তো আমি আসলে দেখতেছি যে আসলে এই ধরনের ক্লাসে আমাদের যুক্ত হওয়া দরকার এবং এই ধরনের অনুষ্ঠানে যুক্ত হওয়া দরকার। কারণ যুগ যেভাবে ডিজিটালের দিকে এগিয়ে যাচ্ছে, দেশ যাবে ডিজিটালে এগিয়ে যাচ্ছে, আমরা যেহেতু প্রধান শিক্ষক হওয়ার পরে আমাদের তো আসলে কিছু দক্ষতা যোগ্যতা দরকার। কিভাবে আমি পড়াশোনা করবো এতগুলো শিক্ষকদের। তো যাই হোক, এই শিক্ষা.com এ আমি যোগদান করে অত্যন্ত আমি নিজেকে ধন্য মনে করতেছি এবং এই ধরনের অনুষ্ঠানে
আমি সামনে সুযোগ পেলে যোগদান করব। আমার স্কিলকে আরো সুন্দর করার জন্য, দক্ষ করার জন্য আমি প্রয়োজনীয় বলে মনে করছি। এবং আমাকে এই অনুষ্ঠানে এই আয়োজনে যোগদান করার জন্য যিনি আয়োজন করে যোগদান করিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি। ধন্যবাদ হাসমত স্যারকে, আমরা অনেক অনেক ধন্যবাদ স্যারকে। আশা করবো আমরা পরবর্তীতে বিভিন্ন অনুষ্ঠানে ইনশাল্লাহ পাবো। এবার যে আমি একটু অনুষ্ঠানের মাধ্যমে সকলকে জানাতে চাই যে শিক্ষার.আলো.com অনেকদিন ধরে প্রায় 2016 সাল থেকে প্ল্যাটফর্মে কাজ করে চলেছে এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে ইদানিং শিক্ষার.আলো.com যারা এর মাধ্যমে করোনাকালীন পরিস্থিতিতে যেসব শিক্ষক বা শিক্ষা পরিবারের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে তাদেরকে সম্মাননার সনদ দিচ্ছে। এটা আমাদের জন্য খুবই মানে আসলে যেটা বলতে চাই, আমরা যে কোনো অর্জন যদি স্বীকৃত হয় তাহলে সবারই খুব আনন্দ লাগে। আমি একটা কাজ করেছি, তার জন্য একটা সম্মান পেয়েছি বা সনদ পেয়েছি, সেটা আমাদের সবার জন্য। আমরা হয়তো কাজটি করার সময় কিছু একটা পাবো চিন্তা করে কাজ করতে নামি না। বিশেষ করে আমরা যারা শিক্ষক হিসেবে কাজ করি, আমাদের উদ্দেশ্য থাকে কিছু দেওয়া, নিজের কিছু যা আছে তা বিলিয়ে দেওয়া, অন্যের মাঝে বিলিয়ে দেওয়া। সেটা থেকে যদি আমরা কোনো ধরনের স্বীকৃতি পাই সেই কাজের জন্য, সেটা কথার মাধ্যমে হতে পারে, কোনো সনদের মাধ্যমে হতে পারে, সেটাই আমাদের অনেক বড় অর্জন। আমরা সেটা নিজেদেরকে খুব গর্বের জায়গায় নিয়ে যেতে পারি নিজেদেরকে, যে একটা বিশাল অর্জন হয়েছে আমাদের, যে এটার জন্য আমরা একটা সম্মান পেয়েছি। শিক্ষার.আলো.com এই কাজটি করে যাচ্ছে এবং আমাদের যারা করোনাকালীন পরিস্থিতিতে বিশেষ করে শিক্ষার সাথে জড়িত থেকে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে, বিশেষ করে অনলাইনে, তাদেরকে সম্মাননা দিচ্ছে, সনদ দিচ্ছে। সেজন্য শিক্ষার.আলো.com-কে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে জ্ঞাতও করছি এই বিষয়ে। এই পর্যায়ে আমি নার্গিস ম্যাডামের কাছে যাচ্ছি এবং জানতে চাচ্ছি যে এই যে আজকের প্রোগ্রামে আপনি এসছেন আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে, আপনার কি ধরনের অনুভূতি হয়েছে সেটা যদি আপনি বলতেন। আসলে আমার খুব ভালো লাগছে, কারণ এই ধরনের প্রোগ্রামে আমি নতুন, আজকেই মনে হয় আমার জীবনে এরকম একটা প্রোগ্রাম করলাম লাইভে। যাই হোক, আমার খুবই ভালো লাগছে। আমি এই শিক্ষার.আলো.com কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এবং আপনার উপস্থাপনা আমার অনেক ভালো লাগছে। আপনার সাথে এই দীর্ঘক্ষণ থাকলাম, আসলে কি বলবো, চমৎকার একটা মুহূর্ত আমরা পার করলাম। তো ম্যাডাম অনেক ভালো লাগছে ম্যাডাম। আমি এই সংস্থার সাথে আসলে আছি, থাকবো, মানে এটাই। 16 সালে যদিও আপনারা এই করছেন, কিন্তু আমি কিন্তু আপনাদের সদস্য বেশি দিন আগের না, একদম রিসেন্টলি। তো যাই হোক, আমাকে বলছিল, আমি আরো আগে করতাম এই সেশনটা, কিন্তু আমারই কিছু নেগলিজেন্সি ছিল যার কারণে দেরি হয়েছে। আর এই যে আজকে আসলে কি বলবো, যে আমাদের এই মিসম্যানেজের জন্য আপনাদের অনেকটা মানে সাফার করতে হয়েছে। এই জন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভালো লাগছে আপনাদের প্রোগ্রাম, অনেক ভালো লাগছে আমার এখানে। ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ ম্যাডাম। শিক্ষার আলোর বিশেষ আলোচনা অনুষ্ঠান সমকালীন শিক্ষা ও আমাদের ভাবনা, আমাদের আজকে হাসমতুল্লাহ স্যার এবং যুক্ত ছিলেন নার্গিস ম্যাডাম। আমরা সকলেই খুবই কৃতজ্ঞ শিক্ষার.com এর কাছে, যিনি এই অনুষ্ঠানটি পরিকল্পনা এবং ব্যবস্থাপনায় আছেন, এম.এ. মারুফ সোহেল। তার কাছে আমরা সবাই কৃতজ্ঞ এই ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য এবং শিক্ষার পরিবারকে, শিক্ষার প্রতিটি ক্ষেত্রে যারা কাজ করে চলেছেন নিরলসভাবে, তাদেরকে এখানে যুক্ত করার জন্য এ ধরনের একটা প্ল্যাটফর্মে আমরা সবার সাথে সবাই মিলিত হচ্ছি। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ এক জায়গায় এসে কথা বলতে পারছি, ভাব বিনিময় করতে পারছি, নিজেদের মতামত, নিজেদের চিন্তাধারা শেয়ার করতে পারছি। সেজন্য ধন্যবাদ জানাই আমাদের যিনি এই অনুষ্ঠানের পরিকল্পনা এবং ব্যবস্থাপনায় আছেন, জনাব এম.এ. মারুফ সোহেলকে। আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে, নার্গিস ম্যাডাম এবং হাসমতুল্লাহ স্যারকে অনেক অনেক ধন্যবাদ। এবং যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন দর্শক হিসেবে, আমাদের প্রোগ্রামটি দেখেছেন, শুনেছেন, তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা। এবং আশা করব ভবিষ্যতেও শিক্ষার.com এর বিভিন্ন অনুষ্ঠান আপনারা দেখবেন, শুনবেন এবং আপনাদের মতামত দিয়ে আমাদেরকে কৃতার্থ করবেন।
ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।